তো আজকে আমরা শুরু করবো আমাদের জুওলজির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেটা নাম হচ্ছে কি বলতো? রক্ত। রক্ত এবং রক্ত সংবহনতন্ত্র। তো চলো আমরা শুরু করে ফেলি। রক্ত সংবহনতন্ত্র শুরু করতে গেলে প্রথমে একজন বিজ্ঞানীর নাম আসে, উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে কি করছিল মনে রাখবো, হতে হার্ভে হতে হার্ট, অর্থাৎ হার্টের মধ্যে রক্ত সংবহন নিয়ে তিনি কথাবার্তা বলছিলেন। এখন তুমি এই জায়গাতে দেখো, অধ্যায়ের প্রথম প্যারা, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে 3টা সাল দেওয়া আছে। তার মানে আশা করি তুমি বুঝে গেছো এই জায়গাটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। একটা জায়গা থেকে, ছোট্ট একটা প্যারা থেকে 3টা বার প্রশ্ন আসছে, তার মানে অবশ্যই এই জায়গাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তো আসো রক্তের কিছু বেসিক জিনিসপাতি আমরা জেনে নিই। প্রথম হচ্ছে কি বলতো, রক্তের মধ্যে 3 ধরনের রক্তকণিকা থাকে। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, রক্তের মাধ্যমে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন এগুলো পরিবাহিত হয়, এগুলো তোমরা জানো। অক্সিজেন, ইমিউন কোষ, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পরিবাহিত হয়। মানুষের বডিতে রক্ত থাকে কতটুকু, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 থেকে 6 লিটার। মানে কত লিটার? 5 থেকে 6 লিটার। কিন্তু পানির বোতল গুলো দেখছো না, 2 লিটারের। তো এরকম মানুষের বডিতে কতগুলো থাকে? 5 থেকে 6 লিটার। আচ্ছা, মনে রাখতে হবে তোমার বডির যত ওজন, সেই ওজনের 8% হইতেছে রক্ত। তোমার বডির যত ওজন, সেই ওজনের কত পার্সেন্ট বাবা? 8% কি বলতো? রক্ত। আর মনে রাখতে হবে, এটা মেডিকেল আসছিল, রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত কি? সামান্য ক্ষারীয়। রক্ত কি সামান্য অম্লীয়? না, সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। আচ্ছা, পিএইচ কত? 7.35 থেকে 7.45। গড়ে যদি বলো তাহলে হয় 7.40। আচ্ছা, মনে রাখতে হবে তাপমাত্রা, রক্ত তাপমাত্রা নর্মালি কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, রক্তর আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানির চেয়ে বেশি। আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। খুবই গুরুত্বপূর্ণ, 1.065। এখন নেক্সট কোশ্চেনে আসে যে রক্তের স্বাদ কেন নোনতা হয়। খুব গুরুত্বপূর্ণ, রক্তের স্বাদ কেন নোনতা হয়? উত্তর হচ্ছে অজৈব লবণ, নট জৈব লবণ। অজৈব লবণ থাকার জন্য রক্তের স্বাদ কি হয় বলতো? নোনতা হয়। এবং রক্ত বাহিকার মাধ্যমে পুরো বডিতে যায়। রক্তের সান্দ্রতা মানে আঠাত্তটা। সান্দ্রতা মানে কি বলতো? একটা প্রবাহীর আঠাত্ত বা আঠাত্ত কি বলে ওটাকে? রক্তের সান্দ্রতা হইতেছে পানির 5 গুণ। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং কেন 5 গুণ বেশি হয়? কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিনের জন্য। ঠিক আছে। আচ্ছা, রক্ত একটা কি? রক্ত একটা তরল যোজক কলা। রক্ত একটা কি? রক্ত একটা তরল যোজক কলা, তাই না? তাহলে রক্তের বৈশিষ্ট্যগুলো আমরা একবার রিভিশন দেই। তরল যোজক কলা 5 থেকে 6 লিটার থাকে, 8% হয়, সামান্য ক্ষারীয়, 7.35 থেকে 45, গড় হচ্ছে 7.40, তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্ব কত বলতো? এটা হচ্ছে তোমার মোটামুটি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। অজৈব লবণ থাকার জন্য রক্তের স্বাদ হয় নোনতা। এবং রক্তের সান্দ্রতা কি হয় বলতো? পানির তুলনায় 5 গুণ বেশি। এবং কিসের জন্য হয় এটা? লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিনের জন্য। সেই জায়গাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই চার্টটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 500% ইম্পর্টেন্ট। কি বললাম? 500% ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট। আমরা যা যা আছে সব দেখবো। রক্তকে 2টা অংশে ভাগ করছি আমরা একটু আগে, যখন সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে ঘুরাইছি। একটা হচ্ছে রক্ত রস, আমার সাথে মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। মনে রাখবো, কতে কণিকা কতে কম, এটাই হচ্ছে 45%। আর রক্ত রস হচ্ছে 55%। আচ্ছা, রক্ত রসের মধ্যে আবার 2টা অংশ আছে, একটা পানি, একটা কঠিন পদার্থ। মনে রাখবো, পানির মধ্যে দন্তান্ন আছে, মানে 90। পানির মধ্যে দন্তান্ন আছে, মানে 90। ঠিক আছে। আচ্ছা, পানি হচ্ছে 90%। আচ্ছা, এখন আসো রক্তকণিকার মধ্যে আবার 3 ভাগ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচ্চক্রিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে 2টা ভাগ আছে, একটা গ্রানুলোসাইট, একটা গ্রানুলোসাইট। এখন প্রশ্ন আসতে পারে, গ্র্যানিউল কথাটার মানে কি? গ্র্যানিউল কথাটার মানে হচ্ছে দানা। গ্র্যানিউল কথাটার মানে হচ্ছে দানা। গ্র্যানুলোসাইট, গ্র্যানুল মানে দানা, সাইট মানে কোষ, দানাদার কোষ। তো মনে রাখতে হবে শ্বেত রক্তকণিকা 2 প্রকার, একটা দানাদার, একটা অদানাদার। এখন যেটা গ্র্যানুলোসাইট বা দানাদার, এটা সবগুলোর নামের লাস্টে ফিল আছে, দেখো, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। তাহলে মনে রাখবো দানাদার গুলোর নামের লাস্টে কি আছে বলতো? ফিল আছে। তাহলে অদানাদার গুলো কি কি? 2টা, মলি, অর্থাৎ তোমার একটা হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। পড়া শেষ। এখনো সেখান থেকে রক্ত রসের মধ্যে আবার যদি আসি, কঠিন পদার্থ 2 ধরনের, একটা অজৈব, এটা 0.9%, জৈব 7 থেকে 9%। মনে রাখতে হবে, মানুষ যেহেতু একটা জীব, তাহলে ওর বাড়িতে জৈব পদার্থ বেশি থাকবে। ঠিক আছে। অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন লবণ উপাদানগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না? এগুলো একটু মিলাই পড়বে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লোহা।
ঠিক আছে, তামা, আয়োডিন। আর রক্তের প্লাজমা প্রোটিন, এটা পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। কি আছে মনে রাখবা, প্লাজমা প্রোটিন হচ্ছে জিপিএ 5। কি বলতো বাবা, জিপিএ 5, জিপিএ 5 প্লাজমা প্রোটিন কেমনে মনে রাখবো? জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে তোমার প্রথমবিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর ফাইভতে হচ্ছে 5 বিনোজেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলা। তাহলে মনে রাখবো প্লাজমা প্রোটিন গুলো কি, জিপিএ 5, প্লাজমা প্রোটিন গুলো কি, জিপিএ 5 হয়েছে। আচ্ছা, রক্তের মধ্যে কিছু নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে, দেখো ইউ অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে ক্রিয়েটিন, জান্থিন আর অ্যামোনিয়া। ঠিক আছে, এটা কিন্তু মেডিকেল আসছিল। রক্তের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি কি? তাহলে দুইটা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে ক্রিয়েটিন, জান্থিন আর কি বলতো লাস্টে অ্যামোনিয়া। আর কিছু গ্লুকোজ, লিপিড, হরমোন এগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রক্তের একদম প্রিলিমিনারি যে আইডিয়াটা, ঠিক আছে। এখন আমরা যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, 3টা কণিকা আছে না, এই সম্বন্ধে আমরা জানবো। চলো আমরা শুরু করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথমে লোহিত রক্তকণিকা নিয়ে পড়াশোনা শুরু করি। সো লোহিত রক্তকণিকার ইংরেজি নামটা কি? লোহিত রক্তকণিকাকে বলে রেড ব্লাড কর্পাসল, সেল না কিন্তু, কর্পাসল, অথবা এটাকে বলা হয় এরাইথ্রোসাইট। কি বলা হয়? এরাইথ্রোসাইট। মনে রাখতে হবে এইটা দ্বি অবতল, মানে দুই পাশে অবতল। এই যে দেখো, দেখতে পাচ্ছ ছবিটা, 3D ছবি দেখাইছে, দেখো মনে হচ্ছে না এখানে চেপে গেছে, ভিতরে ঢুকে গেছে। তো এইদিকেও যেমন ওই পাশেও তেমন, ঠিক আছে, দুই পাশে চেপে আছে। এটাকে বলে দ্বি অবতল, যেখানে 3D ছবিগুলো দেখলে বুঝবা। এটাকে বলে দ্বি অবতল, রেড ব্লাড কর্পাসল, বা এটাকে ইংরেজিতে বলে ইরাইথ্রোসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার গড় ব্যাস হচ্ছে 7.3, আর স্থূলতা হইতেছে 2.2, এবং কেন্দ্রে থাকে কি বলতো, 1 মাইক্রোমিটার। যে কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা। আচ্ছা, স্তন্যপায়ীদের মধ্যে উটের নিউক্লিয়াস থাকে, এটা নিয়ে সন্দেহ আছে, এটা জেনে রাখো। এখন আসলে কোথায় কতটুকু মনে রাখতে হবে, আমাদের জীবন পরিক্রমায়, আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন রকম লোহিত রক্তকণিকা থাকে। পুরুষের ক্ষেত্রে একরকম লোহিত রক্তকণিকা থাকে, স্ত্রীর ক্ষেত্রে একরকম থাকে, মানে বডির নিড অনুযায়ী থাকে আর কি, ঠিক আছে। তো কোথায় কেমন থাকে এটা একটু পরে ফেলে আসো। ভ্রূণ দেহে কতগুলা? ভ্রূণের মধ্যে দন্তন্য আছে 9 থেকে 90, পড়া শেষ। ভ্রূণের দেহে কত? 80 থেকে 90। শিশু, শিশু 60, পড়া শেষ। 60 থেকে 70। পথে পুরুষ, পথে 50, পড়া শেষ। পুরুষের যদি 50 হয়, স্ত্রীতে 44 হবে, মনে রাখো, পড়া শেষ। তাহলে কি কি বললাম বলতো, যে ভ্রূণের মধ্যে 9, 9 তে 90, 80 থেকে 90। শিশু 60, 70, ঠিক আছে, পারবো। আর পথে পুরুষের কত? 50, আর স্ত্রীতে কত? 44। মনে রাখতে হবে ব্যাগ অবস্থায়, কি বললাম, ব্যাগ, মনে রাখবো ব্যাগ। ব্যাগ মানে কি? ব্যায়াম এবং গর্ভাবস্থায় এটার সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। যদি কোনো কারণে আরবিসির সংখ্যা কমে যায়, তখন তাকে বলে বাবা অ্যানিমিয়া। যদি কোনো কারণে আরবিসির সংখ্যা কমে যায়, দেখবা বলে না অ্যানিমিয়া হয়েছে পেশেন্টের, রক্ত স্বল্পতা হয়েছে, রক্তাল্পতা হয়েছে, এই অ্যানিমিয়া মানে হচ্ছে আরবিসি কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আরবিসি কই থেকে তৈরি হয়? লোহিত রক্তকণিকার স্টেম সেল থেকে তৈরি হয়, ঠিক আছে। যখন রক্ত অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই যে মনে রাখতে হবে, আমাদের কিডনি একটা হরমোন, আমাদের কিডনি থেকে একটা হরমোন সিক্রেশন হয়। আমাদের কিডনি আছে না, ওই যে তোমার পিছনের দিকে কিডনি আছে না, এই কিডনি থেকে একটা কি আসে বলতো, একটা হরমোন আসে। এই হরমোনটার নাম হচ্ছে কি বলতো, ইরাইথ্রোপোয়েটিন। এই কিডনি থেকে একটা হরমোন আসে, নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। এই ইরাইথ্রোপোয়েটিন, এই যে ইপিও, ঠিক আছে, ইরাইথ্রোপোয়েটিন। এই ইরাইথ্রোপোয়েটিন কি করে? এই ইরাইথ্রোপোয়েসিস করে। কি করে? ইরাইথ্রোপোয়েসিস। এই কথাটার মানে কি? ইরাইথ্রোপোয়েসিস মানে হইতেছে কি বলতো, লোহিত রক্তকণিকা তৈরি করার যে প্রক্রিয়া। তাহলে ইপিও মানে কি? ইপিও হচ্ছে একটা হরমোন। এটা কই থেকে আসে? এটা আসে কিডনি থেকে। কিডনি এটা ক্ষরণ করে, ক্ষরণ করার ফলে ইরেথ্রোপোসিস হয়, অর্থাৎ আরবিসি তৈরি হয়। ইরেথ্রোপোসিস কি প্রক্রিয়ার নাম? যে প্রক্রিয়ায় আরবিসি তৈরি হয়, ঠিক আছে। কোথায় তৈরি হয়, কেমনে তৈরি হয়? যেটা আমাদের হাড্ডি আছে না, হাড্ডির মধ্যে যে আমাদের অস্থিমজ্জা আছে, এই যে এখানে এখানে তৈরি হয়, স্টেম সেল গুলোর মধ্যে। কথা বুঝে গেছে? স্টেম সেলের মধ্যে থেকে কিন্তু, হাড্ডির মধ্যে থেকে কিন্তু ইপিও আসে না, বা ইরেথ্রোপোয়েটিন আসে না। এটা আসে কই থেকে? এটা আসে কিডনি থেকে। ইরেথ্রোপোয়েটিন হরমোনটা আসে কিডনি থেকে, ঠিক আছে। আচ্ছা, সেখানে এই কথাগুলো বলা আছে। এই যে রক্তপাত, উঁচু স্থানে অবস্থান, অস্থিমজ্জার ক্ষতি, অনেক কারণে অক্সিজেন কমে যেতে পারে। অক্সিজেন কমলে, অক্সিজেন যখনই কিডনি দেখে যে অক্সিজেন কমে গেছে, তখনই সে সাথে সাথে ইরিথ্রোপয়েটিন ক্ষরণ করে, এবং সেটার মধ্যে ইরিথ্রোপয়েসিস হয়, ঠিক আছে। ইরিথ্রোপয়েসিস, দেখো এগুলো কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা, এখন আসলে লোহিত রক্তকণিকা তুমি যদি ভিতরে দেখো, তুমি দেখবা এর মধ্যে 60 থেকে 70% থাকে পানি, ঠিক আছে। আচ্ছা, 60% পানি, পানির অর্ধেক হচ্ছে কঠিন পদার্থ, হচ্ছে 30% হচ্ছে কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থের মধ্যে 90% হিমোগ্লোবিন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, লোহিত কণিকার 90% হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা, হিমোগ্লোবিন মানে আসলে কি? হিমোগ্লোবিন ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, এখানে পাবো হিম আর গ্লোবিন, তাই না। হিম আর গ্লোবিন, হিম হচ্ছে একটা রঞ্জক,
লৌহ রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে। সো হিমোগ্লোবিনের পরিমাণটা কত, খুব গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিনের পরিমাণ, এটা মেডিকেল ডেন্টালে আসছিল, হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে হচ্ছে 13.5 থেকে 17, আর মেয়েদের হচ্ছে 11.5 থেকে 15.5, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা মনে রাখবো এটা, যে পুরুষের ক্ষেত্রে কত, 13, পুরুষের ক্ষেত্রে 13 আর মেয়েদের ক্ষেত্রে 11। হিমোগ্লোবিন পুরুষের ক্ষেত্রে কত, 13, আর মেয়েদের ক্ষেত্রে কত, 11। এই হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেনের সঙ্গে একটা হিম গ্রুপ থাকে, আর এই হিম থাকার জন্য কিন্তু রক্ত লাল হয়। প্রশ্ন হয় না যে, তোমাদের মনে প্রশ্ন হয় না যে আমাদের রক্তটা দেখতে লাল কেন, এই হিমোগ্লোবিনের জন্যই, ঠিক আছে। এখন আসলে লোহিত রক্তকণিকার কাজ, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 5 স্টার ইম্পর্টেন্ট, প্রচন্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কি, প্রথম কথা মনে রাখতে হবে, লোহিত রক্তকণিকা মেইনলি অক্সিজেন পরিবহন করে, সান্দ্রতা রক্ষা করে, ঘনত্ব রক্ষা করে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি করে, তারপর হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় হেল্প করে, তারপরে কি করে, বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করে, তারপরে কি করে, এটা হচ্ছে দেখা যাচ্ছে অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেন প্রোটিন, এটা তো বললাম। তারপর এই যে বাফার হিসেবে কাজ করে, ঠিক আছে। চাইলে এখানে মনে রাখতে পারো অক্সিজেন বস, অক্সিজেন বস, এটা হচ্ছে মেইন, আরো আছে। তাহলে অক্সিজেন মানে কি, মেইনলি অক্সিজেন পরিবহন করে। তারপরে বতে কি, বাফার হিসেবে কাজ করে। বতে কি, ব্লাড গ্রুপিং এ সাহায্য করে। শতে কি, সান্দ্রতা রক্ষা করে। শতে হচ্ছে এই যে দেখো, এ কি করে, সান্দ্রতা রক্ষা করে। এ কি করে, সান্দ্রতা ঘনত্ব এগুলো রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, আর কি করে, অম্লক্ষারে, এই যে বাফার মানে কি, বাফার মানে অম্লক্ষারে সাম্য রক্ষা করে, তাই না। আর কি করে, আর যেটা করে সেটা হচ্ছে আর হচ্ছে এখানে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে এনজাইম রূপে, যেটা আলটিমেটলি এল আর্জিনিনের মতো ব্যবহার হয়। এবং হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস তৈরি করতে পারে, যেটা রক্তনালী আছে না, এই রক্তনালীগুলো সংকোচনের জন্য, স্কুইজ করার জন্য কি করতে পারে বলতো, সংকেত দেয়। তাহলে আমরা এমনি মনে রাখতে পারি, অক্সিজেন, অক্সিজেন বস হন, অক্সিজেন হচ্ছেন আমাদের বস, তবে এভাবে মতো অক্সিজেন হন বস, ঠিক আছে। হতে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, আর নতে হচ্ছে নাইট্রিক অক্সাইড। হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস তৈরি হয়, যেটা রক্তনালী সংকোচন করে, আর নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা এনজাইম রূপী জিনিস, যেটা সংকোচনে হেল্প করে। আচ্ছা, অনাক্রম্যতায় সাড়া দেয়, ব্যাকটেরিয়া আক্রান্ত হলে হিমোগ্লোবিন থেকে মুক্ত আয়ন তৈরি হয়, যাদের কোষপ্রাচীর ভাঙে, এগুলো একটু পইরো। পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এগুলো আমরা দেখবো কি হিসাবে, সোডিয়াম বাইকার্বনেট হিসেবে না, কিন্তু পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো বাবা, লোহিত রক্তকণিকা নিয়ে পড়াশোনা। এখন আমরা দেখবো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে মনে রাখতে হবে ডিসুম ডিসুম, মানে মারামারি। মনে রাখবা, তোমার বডিতে আল্লাহ এমন একটা সিস্টেম দিছে, তোমার বডির মধ্যে যদি ফরেন কিছু আসে, মানে অনাকাঙ্ক্ষিত ফরেন কিছু ঢোকে, তাহলে এই ফরেন কিছু থেকে বডিকে প্রোটেক্ট করার জন্য কি হয় বলতো, শ্বেত রক্তকণিকা কাজ করে। কে কাজ করে, শ্বেত রক্তকণিকা কাজ করে। শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন এবং অনিয়তাকার। এখন প্রশ্ন আসতে পারে অনিয়তাকার কেন, কারণ দেখো জীবাণু তো যে কোনো আকারের হইতে পারে, তাই না। এখন দেখা যাচ্ছে যদি শ্বেত রক্তকণিকার চেয়ে জীবাণু বড় হয়ে যায়, তাহলে শ্বেত রক্তকণিকাকে কি হতে হবে, বড় হতে হবে, ওইটাকে ইনগালস করতে হবে, খেয়ে ফেলতে হবে, ফ্যাগোসাইটোসিস করে ফেলতে হবে, রাইট। এই জন্য শ্বেত রক্তকণিকার আল্লাহ কোনো নির্দিষ্ট কি দেয়নি বলতো, আকার দেয়নি। শ্বেত যেমন তোমার লোহিত রক্তকণিকার দিয়াবোতাল আকার ছিল, এখানে কিন্তু নাই। আচ্ছা, এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, শ্বেত রক্তকণিকা যেহেতু জীবাণু খায় বা জীবাণুকে ভক্ষণ করে বা জীবাণু দমন করে, তাহলে ওকে একটু চিন্তা করতে হবে, চিন্তা করে কাজ করতে। যেমন লোহিত রক্তকণিকার কাজ কিন্তু ফিক্সড, ঠিক আছে, বা অনুচক্রিকার কাজ কিন্তু ফিক্সড, এদের কিন্তু কাজ ফিক্সড, কিন্তু শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু ডাইনামিক, মানে ওকে চিন্তা করে করে কাজ করতে হয়, মানে এটা করবো নাকি ওইটা করবো, ওটা করলে ভালো হবে নাকি এটা করলে ভালো হবে, রাইট। আচ্ছা, এই জন্য আল্লাহ করছে কি, বলছে ঠিক আছে, যতগুলো রক্তকণিকা আছে, আরবিসি ডাব্লিউবিসি, মানে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এতে সবারই প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে। তবে 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 শুধুমাত্র ম্যাচিউর বা পরিণত অবস্থায় একজনেরই থাকে, যাকে চিন্তা করতে হয়, কার, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকারই ম্যাচিউর অবস্থায় নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখবো, এটা ফ্যাগোসাইটোসিস করে। তারপরে কি করে, মনে রাখতে হবে, এই যে তোমার কি, এই যে গড়ে কতটুকু শ্বেত রক্তকণিকা থাকে, 4,000 থেকে কি বলতো 11,000 বা 7,500 আর কি। শিশু এবং অশু, শিশু এবং অশু এগুলাতে কি হয়, আর ডাব্লিউবিসি বেড়ে যায়, ঠিক আছে। এবং এটা ডেন্টালে আসছিল, শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত, সরি মিস্টেক হয়েছে, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তের অনুপাত কত, 600। লোহিত রক্তকণিকা যদি 600টা থাকে, এর বিপরীতে শ্বেত রক্তকণিকা থাকে একটা, ঠিক আছে। অনুপাতটা দেখে উত্তর করবা। আচ্ছা, এই যে দেখো, আমি যেটা তোমাদেরকে একটু আগে বললাম, যে আমাদের রক্তকণিকাগুলো আসলে তৈরি হয় কই থেকে, স্টেম কোষ থেকে, দেখছো। স্টেম কোষ থেকে কি হয় বলতো, এই যে ইরেথ্রোব্লাস্ট, হ্যাঁ, মাইলোব্লাস্ট, তারপরে মোনোব্লাস্ট, তারপরে লিম্ফোব্লাস্ট। ব্লাস্ট মানে হইতেছে আদি কোষ, ঠিক আছে, মেগা ক্যারিওব্লাস্ট,
তাহলে ইরাইথ্রোব্লাস্ট মানে হচ্ছে আদিকোষ, ওখান থেকে ইরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা তৈরি হয় নিউক্লিয়াসটা ত্যাগ করে। মাইলো মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, ওখান থেকে কি তৈরি হয় বলতো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। হ্যাঁ, আবার মোনোব্লাস্ট থেকে মোনোসাইট তৈরি হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিল যেগুলো, সেগুলো হচ্ছে দানাদার, একটু আগে পড়ায় দিলাম। আর এই যে লিম্ফোব্লাস্ট হচ্ছে লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। ঠিক আছে। আর মেগা ক্যারিওপ্লাস্ট, মেগা ক্যারিওব্লাস্ট, মেগা মানে কি বলতো বাবা? মেগা মানে বড়, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। হ্যাঁ, মানে বড় নিউক্লিয়াস যুক্ত একটা কোষের ভগ্নাংশ থেকে কি তৈরি হয় বাবা? তৈরি হয় হচ্ছে প্লেটলেট বা শ্বেত রক্তকণিকা। এই দেখো মেগা ক্যারিওসাইটটা কেমন জানি ভেঙে গেল, ভেঙে এই যে একটা সাইডের ভাঙা ভাঙা অংশগুলো থেকে প্লেটলেট তৈরি হয়। এটা কিন্তু আমি পরে পড়াবো না, আমি বলে দিলাম এখনই, ভালো করে মনে রাখো। কি বললাম? এই যে মেগা ক্যারিওসাইটের একটা ভাঙা ভাঙা অংশ থেকে, কোনোটার মধ্যে কিন্তু ভাঙা ভাঙা নাই, দেখছো? না, এখানে এই ভাঙা ভাঙা অংশ থেকে কিন্তু প্লেটলেট তৈরি হয়। আচ্ছা, এখন আসো আমরা শ্বেত রক্তকণিকার এই কম বেশি একটু পড়বো। তো শ্বেত রক্তকণিকা গড়ে কতটুকু থাকে? ধরো তুমি ডাক্তার হয়ে গেছো, তোমাকে জিজ্ঞেস করা হলো, বলো একটা মানুষের শ্বেত রক্তকণিকা গড়ে কতটুকু থাকে? বলবা 7,500, তাই না? 7,500। হ্যাঁ, মেইন হচ্ছে 4,000 থেকে, যে উপরে আমরা পড়লাম 4,000 থেকে 11,000-এর মধ্যে থাকে। ঠিক আছে, গড় করলে হয় 7,500। কোর্স ফি তোমাদের নাকি? আচ্ছা, এখনো সেখান থেকে আমরা দেখবো শ্বেত রক্তকণিকা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন আমরা বলি লিউকোসাইটোসিস। আচ্ছা, আর যদি স্বাভাবিকের চেয়ে কম থাকে, কম মানে হইতেছে পেনিয়া, তখন বলি লিউকোপেনিয়া। কথা বুঝে গেছে? যদি বেশি থাকে তাহলে সাইটোসিস, যদি কম থাকে তাহলে পেনিয়া। আচ্ছা, আর কোনো কোনো সময় এমন হয় যে ব্লাড ক্যান্সার হয়েছে, কোনো কোনো সময় এমন হয় ব্লাড শুনবা, ব্লাড শোনো না যে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ব্লাড ক্যান্সার মানে কি? মানে শ্বেত রক্তকণিকা, মানে শোনো, শ্বেত রক্তকণিকা নর্মালের চেয়ে একটু বাড়লে ওটাকে বলে লিউকোসাইটোসিস, অনেক বেড়ে গেছে মানে অবস্থা খুবই খারাপ, তখন ওটাকে বলে ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া। তাহলে বুঝে গেছে? এই তিনটা টার্ম জানতে হবে। একটা লিউকোসাইটোসিস, স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে, শেষ। আবার লিউকোপেনিয়া, কমে গেছে, শেষ। আর লিউকোমিয়া, লিউকোমিয়া মানে অস্বাভাবিক হারে বাড়ছে, মানে এত বেশি বাড়ছে। ঠিক আছে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্ট্রল এগুলো সঞ্চয় করে। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা দুই প্রকার, দানাদার, অদানাদার, এগুলো পড়াইছি, তাই না? দানাদার মানে কি? দানাবিহীন যেটা, দানাবিহীন যেটা, দেখে কতবার আসছে পরীক্ষাতে, মনোসাইট এবং লিম্ফোসাইট, এগুলোর বিস্তারিত আমরা একটু পড়ি আসো। এই তোমার দানাবিহীন যেগুলো, সেগুলো সাইটোপ্লাজম দানাহীন, এবং কি হয়, নিউক্লিয়াসটা হয় বড় এবং অখণ্ডায়িত। আসো, সো মনোসাইট এবং মলি আর কি। মনোসাইট এবং লিম্ফোসাইট পড়তে গেলে দেখো, এটা প্রাথমিক অবস্থায় গোল থাকে, পরে আস্তে আস্তে বৃক্কের মতো মানে কিডনির মতো বা খড়ির মতো দেখায়। সাইটোপ্লাজম বেশি থাকে, এটার আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। ঠিক আছে, ব্যাস পারলে মুখস্থ করতে পারলে করবা, না এটা নেই। আর এটা মাস্ট লাগবে, দেহের 2 থেকে 8% হইতেছে মনোসাইট। এরা মেইনলি কি করে মনে রাখবো, মনোসাইট গুলো কি করে? ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট আসো, লিম্ফোসাইট যে দেখো ছবিটা দেখলে তুমি বুঝবা। মনোসাইটের এই ছবিটা তুমি দেখো, দেখছো? এই যে দেখো ভিতরে কিডনির মতো হয়ে গেছে না বাবা? এই যে বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, মনোসাইটটা কিন্তু কিডনির মতো হয়ে গেছে, দেখা যাচ্ছে? এটা কতদিন বাঁচে? 2 থেকে 5 দিন। এটা ফ্যাগোসাইটোসিস করে। এটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের ক্ষেত্রে খেয়াল করো, লিম্ফোসাইটের বড় আকৃতির গোল অখণ্ডায়িত একটা নিউক্লিয়াস থাকে, দেখা যাচ্ছে? দেখো কত বড় একটা নিউক্লিয়াস আছে ভিতরে। হ্যাঁ, একটু কম সাইটোপ্লাজম থাকে। মনোসাইটে যেখানে সাইটোপ্লাজমটা একটু বেশিই থাকে, এখানে লিম্ফোসাইটে সাইটোপ্লাজমটা কম থাকে। নিউক্লিয়াসটাই তো পুরো জায়গাটা নিয়ে নিছে, বুঝছো? আচ্ছা, এটার তোমার বাঁচে হচ্ছে 100 থেকে 120 দিন। আচ্ছা, লিম্ফোসাইট 3 ধরনের বলছে। হ্যাঁ, মেইনলি একটা হচ্ছে টি লিম্ফোসাইট, টি ফর থাইমোসাইট, এটা থাইমাস গ্রন্থি থেকে আসছে, মনে রাখবা। এবং মনে রাখতে হবে এটা কোষ, থাইমাস গ্রন্থি থেকে যেহেতু আসে, গ্রন্থির মধ্যে কোষ থাকে, আলটিমেটলি এটা কোষ মানে সেল মিডিয়েটেড ইমিউনিটিতে হেল্প করে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে সেল মিডিয়েট ইমিউনিটিতে কি হেল্প করে, তো মনে রাখবো সেল ফর সাইটো, সাইটো মানে থাইমাস। ঠিক আছে, থাইমাস মানে টি কোষ। আচ্ছা, বি ফর ব্লাড, মানে এটা কি করে বলতো? রক্ত বা হিউমারাল ইমিউনিটিতে হেল্প করে। তাহলে টি লিম্ফোসাইট গেল। টি লিম্ফোসাইট কি হচ্ছে? থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি হচ্ছে, প্রথম কথা। বি লিম্ফোসাইট কই থেকে সৃষ্টি হচ্ছে? এটা সৃষ্টি হচ্ছে তোমার কি বলতো, হিমোপয়েটিক স্টেম সেল থেকে। হিমোপয়েটিক স্টেম সেল থেকে, ঠিক আছে। আচ্ছা, হিমোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, এবং এটা রক্ত বা হিউমারাল ইমিউনিটিতে হেল্প করে। আরেকটা হচ্ছে এনকে কোষ। এনকে মানে কি বাবা? এনকে মানে হইতেছে ন্যাচারাল কিলার কোষ। এটা কি করে? এটাও বিপজ্জনক। ঠিক আছে, দেখবো এটা এই যে দেহের 20 থেকে 40% শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট। এটা কোথায় তৈরি হয়? লসিকা তন্ত্রে তৈরি হয়, এবং অন্যান্য লিউকোসাইটের মতো এরা কিন্তু ফ্যাগোসাইট না। খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগায় রাখো, মনে রাখতে হবে। এই যে যেগুলা লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট গুলা কিন্তু ফ্যাগোসাইট না, আবারও বলতেছি, লিম্ফোসাইট গুলা কিন্তু ফ্যাগোসাইট না, বাট ওইদিকে আবার মনোসাইট গুলা কিন্তু ফ্যাগোসাইট। আচ্ছা, ফ্যাগোসাইট মানে যে ভক্ষণ করে অন্যকে। আচ্ছা, এখন হচ্ছে দানাগুলা, দানাদার গুলার মধ্যে প্রথমে পড়ি। দানাগুলা লিসমের রঞ্জকে রঞ্জিত হয়। নিউট্রোফিল, নিউট্রোফিল কতটুকু থাকে? 40 থেকে 60%। সূক্ষ্ম নিরপেক্ষ, 2 থেকে 5টা খণ্ড থাকে।
নিউট্রোফিলের ছবিটা দেখো, ছবিগুলো দেখলে একদম বেসিক গুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে দেখো মোটামুটি 3টা খণ্ড দেখাইছে এখানে, বাট 2 থেকে 5টা খণ্ড থাকে আর কি, ঠিক আছে। ব্যাসটা হচ্ছে 12 থেকে 15, আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5, আর এটা ব্যাকটেরিয়া ছত্রাক ভক্ষণ করে, এটা অ্যামিবার মতো চলন করে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে স্কুইজ হয়ে সে কি করতে পারে, সে কিন্তু অনেক ছোট ছোট জায়গা দিয়ে চলে যেতে পারে স্কুইজ হয়ে, এটাকে বলে ডায়াপিডেসিস। কি বলে এটাকে? ডায়াপিডেসিস, ঠিক আছে। এই যে কোষিক জালিকা ভেদ করে নিউট্রোফিল টিস্যুতে প্রবেশ করে, ঠিক আছে, ডায়াপিডেসিসের মাধ্যমে। ইউসিনোফিলের ক্ষেত্রে খেয়াল করো, এটার সংখ্যা হচ্ছে 2 থেকে 4%। এটা দানাময় এবং অম্লধর্মী। ইউসিন রঞ্জকের লাল কালার ধারণ করে। নিউক্লিয়াস 2 খণ্ডক, এটা ডেন্টালে আসছিল একবার, তুমি ছবিটা দেখলে জীবনও ভুল হবে না। এই যে দেখো ইউসিনোফিলের ছবিটা খেয়াল করো, দেখো নিউক্লিয়াসে 2টা পিসি আছে, আর কোনো পিস নেই, দেখছো? তাহলে মনে রাখতে হবে নিউট্রোফিলের কতগুলা, 2 থেকে 5টা, ইউসিনোফিলের শুধুই 2টা। তাহলে ইউসিনোফিলের 2টা খণ্ডক থাকে, ব্যাস হচ্ছে 12 থেকে 17। শোনো, ব্যাস গুলো যদি পারো তাইলে পড়বা, বাট আয়ুষ্কাল গুলো লাগবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, কত আয়ুষ্কাল, কত? 8 থেকে 12। এবং মনে রাখতে হবে যত অ্যালার্জির বিরুদ্ধে এটা কাজ করে, অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, প্লীহা, স্নায়ুতন্ত্রের রোগ, সবকিছুতে ইউসিনোফিল কিন্তু বেড়ে যায়। আর লাস্ট হচ্ছে বেজোফিল। বেজোফিল মনে রাখতে হবে শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম অংশ। বেজোফিল কম অংশ, মজার বিষয় কি জানো, এটা শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম অংশ। এইখান থেকেই প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম অংশ, এটা ক্ষারধর্মী, এটা নীল বর্ণ ধারণ করে, মানে ক্ষারে। আর এটা নিউক্লিয়াস 2টা খণ্ডক যুক্ত এবং বৃত্তাকার, ঠিক আছে। এবং বেজোফিল থেকে হ বের হয়, হতে হেপারিন, হতে হিস্টামিন, হতে হেপারিন, হতে হিস্টামিন, ঠিক আছে। হেপারিন কি করে? রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, খুবই গুরুত্বপূর্ণ। আর হিস্টামিন কি করে? হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে মনে রাখবো বেজোফিল থেকে 2টা নিঃসরণ হয়, হতে কি হেপারিন, হতে কি হিস্টামিন, শেষ। কারণ শ্বেতদ্রকে কাজগুলো দেওয়া আছে, যেমন এই যে মনে রাখবা মনোসাইট এবং নিউট্রোফিল। তুমি মনে রাখবা ফ্যাগোসাইটোসিস কারা করে, মনে রাখবা মামনি। কি মনে রাখবা? মামনি। মামনি মানে কি? মতে ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, মতে নিউট্রোফিল। এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট, এটা কোটি টাকার প্রশ্ন, মেডিকেল আসছিল, কোটি টাকার প্রশ্ন। কি? কে অ্যান্টিবডি তৈরি করে? পরীক্ষায় যদি প্রশ্ন করে কে অ্যান্টিবডি তৈরি করে, উত্তর হচ্ছে লিম্ফোসাইট গুলো, মুখস্থ করো, লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি তৈরি করে। হেপারিন কে তৈরি করে? বেজোফিল তৈরি করে। হিস্টামিন কে তৈরি করে? লিউকোসাইট তৈরি করে। নিউট্রোফিল কি করে? বিষাক্ত জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল, কৃমি দেখলে, যে ধরো তুমি কৃমি দেখছো, তাহলে তুমি কি বলবা? ছি ছি। তাহলে তাহলে ইউসিনোফিল কি করে? কৃমির লার্ভা ধ্বংস করে, অ্যালার্জি ধ্বংস করে। মানে এগুলো দেখবো হালকা করে, অ্যালার্জিতে সারা দেয়। এখন অবশ্য অনুচক্রিকা আমি একটু আগে পড়াই দিছি, মনে আছে? বলছিলাম এটা পড়াবো না, মেগা ক্যারিওসাইট থেকে, ভগ্নাংশ থেকে সৃষ্টি হচ্ছিল। এই যে দেখো, অনুচক্রিকা মেগা ক্যারিওসাইটের ভগ্নাংশ থেকে সৃষ্টি হচ্ছিল, মানে এটা একটা ভগ্নাংশ, প্রথম কথা। তার মানে দেহের লালস্থি মজ্জার মেগা ক্যারিওসাইট নামক একটা বড় কোষ থেকে এটা সৃষ্টি হয়, ঠিক আছে। অনিয়তাকার ঝিল্লি আবৃত, সামান্য সাইটোপ্লাজম যুক্ত, কিন্তু কোনো নিউক্লিয়াস থাকবে না, এটা একটা কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, কত থাকে? 1.5 লাখ থেকে 4 লাখ, 1.5 লাখ থেকে 4 লাখ, ঠিক আছে, কি থাকে? অনুচক্রিকা থাকে প্রতি ঘন মিলিমিটারে। এখন 200 বিলিয়ন ডেইলি তৈরি হয়, জীবনকাল 5 থেকে 9 দিন। যকৃৎ এবং প্লীহার মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি হয়, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন আসে, এখান থেকে আমরা দেখবো যে অনুচক্রিকার ক্ষেত্রে আমরা খেয়াল করব, অনুচক্রিকার ঝিল্লিতে গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে, যেটা রক্তবাহিকার বিশেষ করে এন্ডোথেলিয়ামে যুক্ত হয় এবং ফসফোলিপিড নির্গত হয়ে রক্ত জমাটের ধাপগুলো ত্বরান্বিত করে। কারণ অনুচক্রিকার কিছু কাজ আছে, অনুচক্রিকার কাজগুলো আমরা মনে রাখতে পারি একটা ওয়ার্ড দিয়ে, লিখে রাখো। অনুচক্রিকার কাজগুলো আমরা মনে রাখবো গ্রাস কাপ, এই ওয়ার্ডটা দিয়ে। কি দিয়ে? গ্রাস কাপ। গতে কি? গতে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে অন্তর্বাচী সুরক্ষার জন্য, শেষ। দন্ত স দিয়ে কি? সতে সেরাটোনিন ক্ষরণ করে। মনে রাখবা সেরাটোনিন সেরা চাপ দেয়, এমন চাপ দেয়, ভালো করে শোনো, এটা কিন্তু আসছিল পরীক্ষাতে। সেরাটোনিন সেরা চাপ দেয়, মানে এমন রক্তবাহিকা গুলাকে সংকুচিত করে ফেলে, ধমনী শিরা গুলাকে, আর রক্ত বের হতে পারে না, মানে অনেক কম রক্ত বের হয়, ব্লিডিং কমে যায়, ঠিক আছে। সেরা চাপ দেয়, ঠিক আছে, সংকুচিত করে ফেলে। আচ্ছা, কতে কি? ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। পতে কি? প্লেটলেট প্লাক তৈরি করে, যেটা অস্থায়ী, ঠিক আছে। তাহলে আমরা এগুলা ভালো করে মনে রাখবো। এছাড়া ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করে, এগুলো তো পড়লেই পারবা। হ্যাঁ, তারপর নিউট্রোফিল মনোসাইটকে আকৃষ্ট করে। এবং যদি কোনো কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুচক্রিকা হয়, তখন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোর সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। ওকে, এখন আসো রক্ত কণিকা গুলা, যেগুলোকে আমরা বলি ব্লাড কর্পাসল। কেন ব্লাড কর্পাসল আমরা বলি, কেন ব্লাড সেল বলি না আমরা? কারণ এগুলো তো আসলে সেল না, সেল হলে একটা থেকে একটা তৈরি হতো, রাইট। এদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, এরা কিন্তু মরে যায় কিছুদিন পর, রাইট। এই কথাটা এখানে বলছে। লোহিত রক্তকণিকার, এই যে রক্তকণিকা গুলোকে রক্তকোষ বলা হয় না, লোহিত রক্তকণিকার মধ্যে অনেক কিছুই থাকে না। লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেন্ট্রিওল থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গোলগি বডি থাকে না। এই যে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার মধ্যে অনেক কিছু থাকে না, ঠিক আছে। এরা যেহেতু বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না,
হ্যাঁ, এরা স্টেম কোষ থেকে তৈরি হয়, এই জন্য এগুলাকে কখনোই কি বলা যাবে না, রক্তকোষ বলা যাবে না। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে কণিকাগুলো পড়লাম, প্রকারভেদ, সংখ্যা, ভ্রূণস্তরগুলো এখানে আবার গুছায় দেওয়া আছে, এগুলো আমরা একটু মুখস্থ করব। ঠিক আছে, এখানে আসলে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, এটা একটু মুখস্থ করতে হবে, কাজগুলো একটু দেখো, কাজগুলো ইম্পর্টেন্ট আছে, এই গঠন বৈশিষ্ট্যগুলো ওরকম দরকার নেই আসলে। ঠিক আছে, আচ্ছা, তবে এখান থেকে অবশ্যই আয়ুষ্কালগুলা, তারপরে কি বলতো সংখ্যা, উৎপত্তি স্থলগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা, মনে রাখতে হবে লোহিত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহা থেকে তৈরি হয়, জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এখনো সেখান থেকে তিনটের পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো একটু পড়বে, এগুলো অলরেডি পড়ায় দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, এখনো সেখান থেকে আমরা দেখবো রক্ত তঞ্চন, বা যেটাকে আমরা বলি বাবা রক্ত জমাট বাঁধা। কি বলি বাবা আমরা এটাকে? রক্ত জমাট বাঁধা। তো রক্ত জমাট বাঁধা আসলে কি? মনে রাখতে হবে রক্ত আমাদের বডির মধ্যে লিকুইড রক্ত থাকে, তাই না? যে তোমার আমার বডির মধ্যে কি আছে? রক্ত লিকুইড হয়েছে না, মানে তরল হয়ে ঘুরে বেড়াচ্ছে না? কেন বেড়াচ্ছে? এটা একটা কারণ আছে, হেপারিনের জন্য। হেপারিন রক্ত জমাট বাঁধতে দিচ্ছে না। যদি কোনো কারণে আমাদের শরীরে কোথাও কেটে যায়, কেটে রক্ত বের হবে না, দেখবা কিছুক্ষণের মধ্যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। কেন? কারণ তখন হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো প্রথম কথা আমরা হেপারিন সম্বন্ধে ভালো করে জানবো। হেপারিন একটা কি? এটা একটা মিউকোপলিস্যাকারাইড। ঠিক আছে, আচ্ছা, এবং মনে রাখতে হবে আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, তখন 13টা ক্লটিং ফ্যাক্টর আছে যারা আলটিমেটলি রক্ত জমাটে হেল্প করে। মনে রাখতে হবে 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রধান হচ্ছে 4টা। প্রধান 4টাকে কেমনে মনে রাখে এটা লিখে দিচ্ছি আমি, লিখে নাও। ফুল পরে, ফুল পরে, টুপ করে। তাহলে ক্লটিং ফ্যাক্টর টোটাল কয়টা? উত্তর হচ্ছে 13টা। ক্লটিং ফ্যাক্টর টোটাল কয়টা? উত্তর হচ্ছে 13টা। এর মধ্যে প্রধান হচ্ছে 4টা, প্রথম 4টা। ফতে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রথম মিন, টুপতে হচ্ছে টিস্যু কি বলতো থ্রোম্বোপ্লাস্টিন, আর লাস্টে হচ্ছে করেতে হচ্ছে ক্যালসিয়াম। এই যে ফাইব্রিনোজেন, প্রথম মিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। কি বললাম বাবা? ফুল পরে টুপ করে। তাহলে কি বললাম? টোটাল কয়টা? 4টা। ফাইব্রিনোজেন, প্রথম মিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। আচ্ছা, ফাইব্রিনোজেন তো গ্লোবিউলার জাতীয় প্রোটিন, ফাইব্রিন তৈরি করে। প্রথম কে এমনি মনে রাখবা, প্রথম কে, প্রথম কে, প্রথম কে, প্রথম কে, মানে প্রথম মিন কে তৈরি, কে এর উপস্থিতিতে তৈরি হয়। আচ্ছা, তাহলে এই যে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে আশা করা হচ্ছে এগুলো হয়ে গেছে। আচ্ছা, বাকিগুলো আমরা মুখস্থ করে ফেলি, চলো। এগুলো কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা, যেমন এই যে হ্যাগম্যান ফ্যাক্টরটা কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। ঠিক আছে, এগুলো দেয় পরীক্ষাতে। আচ্ছা, তাহলে কি বললাম? ফুল পরে টুপ করে, এটা তো হয়েছে। বাকিগুলো সোজা আসলে, বুঝছো? তারপরে প্রো অ্যাক্সিস প্রো, হ্যাঁ, তারপরে মনে রাখো আন্টি ক্রিসমাসে স্টার্ট করে, স্টার্ট প্লাজমা হাফ। ঠিক আছে, তাহলে কি বললাম? ফুল পরে টুপ করে, আমার সাথে সাথে বলো, ফুল পরে টুপ করে, হয়েছে? ফুল পরে টুপ করে তো সোজা, এটা তো এমনি পারে। প্রো অ্যাক্সিস প্রো, প্রো অ্যাক্সিস প্রো, প্রো মানে কি? প্রথমটা প্রো অ্যাক্সিলারিন, তারপরটা অ্যাক্সিলারিন, তারপরটা হচ্ছে প্রো, মানে প্রো কনভার্টিং, শেষ। তাহলে তিনটা একসাথে, ফুল পরে টুপ করে, প্রো অ্যাক্সিস প্রো, হয়েছে? আন্টি, আন্টি মানে ধরো কোন এক জায়গায় আন্টি, হ্যাঁ, একটা বাসায় আমাদের পাশের বাসার আন্টি থাকে না, তো আন্টি কি করছে? স্টার্ট করছে। আন্টি স্টার্ট করছে, আন্টি কি করছে? স্টার্ট করছে। দেখো আন্টি স্টার্ট করে, আন্টি ক্রিসমাসে, প্রথমে আন্টি ক্রিসমাসে স্টার্ট করে, আন্টি মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাসে ক্রিসমাস ফ্যাক্টর, স্টার্ট করে মানে স্টুয়ার্ট ফ্যাক্টর, কি স্টার্ট করে? প্লাজমা হাফ। প্লাজমাতে প্লাজমা, আর হাফতে হচ্ছে দুইটা, হতে হ্যাগম্যান ফ্যাক্টর আর ফতে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা হচ্ছে হাফ। ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে স্টার্ট করে। ঠিক আছে, ক্রিসমাসে, এটা হচ্ছে আন্টি। পারা যাবে? তাহলে কি বললাম বলতো? ফুল পরে টুপ করে, প্রো অ্যাক্সিস প্রো, আন্টি ক্রিসমাসে স্টার্ট করে প্লাজমা হাফ। আন্টি ক্রিসমাসে স্টার্ট করে প্লাজমা হাফ, হইছে? ফুল একটু আমার সাথে পড়ো, বা তুমি যদি ঝাঁঝরা মুখস্থ করতে পারো করো ভাই, কোনো সমস্যা নেই। আমি যেমনে বলতেছি ওইটাই পড়তে হবে, এটাই চিরন্তন সত্য এমন না, যেমনি ইচ্ছা পড়ো, পরীক্ষায় ভালো লাগবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফুল পরে টুপ করে, প্রো অ্যাক্সিস প্রো, প্রো অ্যাক্সিলারিন যেটাকে আমরা ল্যাবাইল ফ্যাক্টর বলি, এরপরে অ্যাক্সিলারিন, আর পরে তো কনভার্টিং। ঠিক আছে, প্রথমে অ্যাক্সিলারেশন হয়, প্রো অ্যাক্সিলারেশন, তারপর অ্যাক্সিলারেশন, তারপর কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এখনো সেখান থেকে কি দেখবো? এই যে স্টুয়ার্ট ফ্যাক্টরটা 7 নম্বর ফ্যাক্টরের মতো, এটা একটু দেখো। তারপর হ্যাগম্যান ফ্যাক্টর, এটা খুব দেয় পরীক্ষাতে। হ্যাগম্যান ফ্যাক্টরটা কি? মানে হ্যাগম্যান মানে হাগা, পায়খানা, তোমার এটা কালা কালা হাগা। হ্যাঁ, এটা ক্যালিক্যানকে সক্রিয় করে। ঠিক আছে, আর সম্প্রসারণশীলতা বাড়ায়। এই যে ক্যালিক্যানকে সক্রিয় করে, হ্যাগম্যান ফ্যাক্টর করে কালা কালা হাগা, কালা কালা হাগা, কালা কালা হাগা, হাগা মানে পায়খানা। ঠিক আছে, আচ্ছা, ভেদ্যতা সম্প্রসারণশীলতা বাড়ায়। ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর কি করে? এটা হচ্ছে রক্তের নরম তঞ্চন পিণ্ডকে অদ্রবণীয় কঠিন তন্তুতে রূপান্তর করে। আচ্ছা, এখন আমরা দেখব এই যে আমাদের বডিতে কোথাও কেটে গেলে দেখবা রক্ত বন্ধ হয়ে যায়, রক্তপাত বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হিমোস্ট্যাসিস। তার মানে আমাদের বডির যদি কোথাও কেটে যায়, আমরা যদি রক্তটা বন্ধ করে ফেলি, তখন ওটাকে আমরা বলি, বা মানে বডি অটোমেটিক বন্ধ করে ফেলে,
এটাকে আমরা কি বলি? হিমোস্ট্যাসিস। তো হিম মানে হইতেছে রক্ত। হিম কথাটার মানে কি বাবা? হিম মানে হচ্ছে বায়োলজিতে হিম মানে রক্ত বোঝায়। স্ট্যাসিস মানে হচ্ছে কি বলা বলো তো? বন্ধ হওয়া, রক্তপাত বন্ধ হওয়া। আচ্ছা এখন আসো, যদি কোথাও কেটে যায় তাহলে রক্ত বের হয়, রক্তের সাথে হেপারিনটাও বের হয়, হেপারিন বের হয় কোনো সমস্যা নাই, কিন্তু তার সাথে দেখবে এখান থেকে অনুচক্রিকাটাও বের হয়, তাই না? আমাদের ধরো শরীরের কোথাও কেটে গেল, ছবিটা দেখো, ছবিটা দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের শরীরে কোথাও কেটে গেল, কেটে গেলে কি হইলো, এই দেখো লোহিত রক্তকণিকা বের হচ্ছে, হ্যাঁ রক্ত এটা ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ রক্ত এটা ছিঁড়ে গেছে, অনুচক্রিকাও বের হচ্ছে। অনুচক্রিকা গুলো এরকম বলের মতো, বুঝছো? অনুচক্রিকা যখনই ফেটে যায়, এই জিনিসটা যখন ফেটে যায়, ফেটে গেলে এখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসে। থ্রম্বোপ্লাস্টিন কি করে? ও ক্যালসিয়াম আয়নের সহায়তায় ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, 8, 9, 10-এর সহায়তায় প্রথম মিনকে থ্রম্বিন বানায়, প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম বলতো, যে শরীরের কোথাও যদি কেটে যায় তাহলে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনুচক্রিকা বের হয়ে আসবে, বের হয়ে ফেটে যাবে, ফুটুস করে ফেটে যাবে, বেলুন গুলো ছোট ছোট বেলুন ফেটে যায় না? ফেটে গেল, ফেটে যেয়ে ওখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হবে, থ্রম্বোপ্লাস্টিন বের হবে। থ্রম্বোপ্লাস্টিন একটা লিপোপ্রোটিন, যাই হোক। থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে কি করে? ক্যালসিয়াম আয়নের সহায়তায় এবং 7, 8, 9, 10-এর সহায়তায় প্রথম মিনকে থ্রম্বিন করবে। থ্রম্বিন পরবর্তীতে কি করবে? ও ফাইব্রিনোজেনকে পরবর্তীতে ফাইব্রিন মনোমার বানাবে, পরে পলিমার বানাবে, ঠিক আছে? এবং এই যে ফ্যাক্টর 8 যেগুলা, সেগুলো কি করে? ফাইব্রিন জালক তৈরি করতে হেল্প করে, ঠিক আছে? একটা জালের মতো, মাছ ধরার যেমন জাল তৈরি হয়, এই যে দেখো একটা এক ধরনের জাল তৈরি হচ্ছে, দেখছো? এই দেখো জাল, এমন এই যে দেখো সূক্ষ্ম 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 কিছু জাল তৈরি হয়েছে। এই বেসিক গুলো ক্লিয়ার থাকলে জীবনও ভুল হবে না এগুলো, ঠিক আছে? আচ্ছা পরবর্তীতে কি হয়? রক্ত আর বের হয় না, কণিকা গুলো সবগুলো আটকে যায়। আচ্ছা দেখবা তোমাদের মাঝে মাঝে এরকম হয়েছে না, একটা জায়গায় রক্ত জমাট বাঁধে গেছে, তুমি যে আবার গুতা দিছো, বা তুমি বাড়ি খেয়েছো গুতা খাইছো, তখন থেকে কিছু লিকুইড বের হয়ে আসতেছে একটু হলুদ হলুদ, এটাকে কি বলে? রক্ত জমাট বাঁধার পর ওই জায়গাটা থেকে যদি হলুদ একটা লিকুইড বের হয়ে আসে, ওইটাকে বলে সিরাম। তাহলে রক্ত রস, যেটা মনে আছে ওই যে রক্তকে যখন আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরাচ্ছিলাম, তখন দুইটা অংশে ভাগ হয়েছিল, রক্তরস এবং রক্তকণিকা, মনে পড়ে? ওই রক্তরস এবং সিরামের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? সিরাম কিন্তু রক্ত জমাট বাঁধার পর আসছে, ঠিক আছে? আচ্ছা মনে রাখতে হবে সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এখানে ফাইব্রিনোজেন, প্রথম মিন 6 এবং 8 নাম্বার ফ্যাক্টর থাকে না, এটা মেডিকেল আসছিল, ঠিক আছে? সিরামে কি কি থাকে না? সিরামে কি বেশি থাকে? সেরাটোনিন বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা তারপরে কি করে? রক্তবাহিকার পুনর্গঠন যখন শুরু হয়, তখন নতুন কোষ সৃষ্টির জন্য প্লাজমিন কি করে? ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়, ঠিক আছে? আচ্ছা এখন আসো বিটি, বিটি এবং সিটি, এগুলো পরীক্ষাতে দেয়। ব্লিডিং টাইম মনে রাখবা, নর্মালি ব্লিডিং টাইম কত? ব্লিডিং টাইম হচ্ছে কত বলতো? 1 থেকে 4 মিনিট। আর যদি তোমাকে বলে ক্লটিং টাইম কতক্ষণ, সিটি যেটাকে আমরা বলি, ক্লট মানে মানে একটা মানুষের কেটে গেলে কতক্ষণ ব্লিডিং হবে, রক্তটা বের হতে থাকবে, এটা হচ্ছে বাবা 1 থেকে 4 মিনিট। আর ক্লটিং টাইম কত বাবা? এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, ঠিক আছে? আচ্ছা এই যে ফ্যাক্টর 8, 9 এর অভাবের জন্য আলটিমেটলি কি হয় বলতো? এই যে হিমোফিলিয়া কিন্তু সমস্যা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা এই যে যেটা আমি তোমাকে পড়াইলাম, থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে, থ্রোম্বোপ্লাস্টিন প্রথম মিনিটে থ্রম্বিন করতেছে, ফাইব্রিনোজেন থেকে মনোমার হচ্ছে, মনোমার থেকে পলিমার হচ্ছে, এই কথাগুলো এখানে বলা আছে, সেটা অবশ্যই দেখবা, তাহলে একদম বেসিকটা একদম সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো গেল এখান থেকে। এরপর আসো আমরা দেখবো রক্ততঞ্চনের তাৎপর্য। এই যে যদি কোথাও হার্ট অ্যাটাক, এই যে হৃৎপিণ্ডের ধমনীতে যদি তঞ্চন হয় তাহলে হার্ট অ্যাটাক হবে, অর্থাৎ হৃৎপিণ্ডের ধমনীর মধ্যে যদি ধরো ব্লক হয়ে গেছে তাহলে হার্ট অ্যাটাক হবে, কারণ হৃৎপিণ্ডে তখন কি হবে না? হৃৎপিণ্ডে তখন রক্ত যাবে না, রক্ত না গেলে পেশিগুলা মরে যাবে, কোষগুলা মরে যাবে, তাই না? ব্রেইনে যদি কোনো কারণে রক্ত না যায় তাহলে স্ট্রোক হয়, তাই না? আচ্ছা রক্ত তঞ্চনের সময় কিছু জীবাণুরোধী পদার্থ বিটা লাইসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে, ঠিক আছে? যেটা অনেক সময় কি করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, খুব গুরুত্বপূর্ণ। রক্ত নালীর ভিতরে কেন রক্ত সঞ্চালন হয় না, হ্যাঁ এগুলো একটু পড়বা, ঠিক আছে? যেমন ওই যে তোমার কি হয়, প্রথম কথা হচ্ছে রক্তনালীর গাত্র মসৃণ হয়, তারপর ভিতরে অনেক স্পিড থাকে, হেপারিন থাকে, এগুলো একটু দেখবা। হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা এইটা থেকে কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন অলরেডি আসছিল, নিচের কোনটা সিরামের বৈশিষ্ট্য নাকি বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? তো মনে রাখতে হবে সিরাম কিন্তু ভাই প্লাজমা এবং সিরামের মধ্যে বিশাল ডিফারেন্স। প্লাজমা মনে আছে তো কি? রক্তরস, ওই যে শুরুতে বললাম সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ঘুরাইলে উপরে আর নিচে জমা হচ্ছিল, উপরে রক্তরস নিচে রক্তকণিকা। তো প্লাজমা মানে রক্তরস, আর সিরাম মানে রক্ত, তোমার যে জমাট বাঁধার পর যেটা আসতেছে। তো এই যে রক্ত তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জল, এই রক্ত কণিকা থাকে না, ফাইব্রিনোজেন থাকে না, তঞ্চন ধর্ম নাই, সিরাম তো আর রক্ত জমাট বাঁধতে পারবে না, রক্ত জমাট বাঁধার পরই আসে, ঠিক আছে? আচ্ছা এরপর কি এখান থেকে সেরাটোনিন থাকে, বা 92 থেকে 95% পানি থাকে, আয়ন থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট, এই যে এটি রক্ত থেকে সংগ্রহের জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট লাগে না, ঠিক আছে? এই যে দেখো এখানে কি বলছে, জলীয় অংশ রক্তকণিকা থাকে, ফাইব্রিনোজেন থাকে, তঞ্চন ধর্ম থাকে, সেরাটোনিন কম থাকে, ঠিক আছে? খেয়াল করো। এবং 90% পানি থাকে, রেশন মাধ্যমে পরিবহনের মাধ্যম, অ্যান্টিকোয়াগুলেন্ট
কোয়াগুলেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বডিতে বাবা কি আছে বলতো, কিছু রক্তবাহিকা আছে, কি আছে, রক্তবাহিকা, যেগুলো আমাদের রক্ত বহন করতে হেল্প করে। যেমন আমি একটু আগে তোমাকে বলছিলাম অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করার জন্য আমাদের কি আছে, ধমনী। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করার জন্য আমাদের কি আছে, শিরা, তাই না? এবং এইগুলো কথাগুলো এখানে একটু বলা আছে, এগুলো কিন্তু এবারই আসছে পরীক্ষাতে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো মেডিকেল ডেন্টাল, এগুলো খুবই কমন প্রশ্ন। তো প্রথম কথা হচ্ছে রক্তবাহিকা কয় ধরনের? উত্তর হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে কোষিক জালিকা। শুনো, আমি তোমাকে আগে বেসিকটা একটু বলি। প্রথম কথা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে। তো হার্ট থেকে ধমনীর মাধ্যমে পুরো বডিতে রক্ত যায়। কি বললাম, একদম সিম্পল করে বোঝাচ্ছি, ধমনীর মাধ্যমে পুরো বডিতে রক্ত যায়, ঠিক আছে। ধমনী থেকে পরবর্তীতে কি হয় জানো, কোষিক জালিকা সৃষ্টি হয়। এরকম অনেকগুলো কোষিক জালিকা সৃষ্টি হয়। কি হয়, কোষিক জালিকা সৃষ্টি হয়। সবগুলো কোষিক জালিকা পরবর্তীতে মিলে মিলে আবার কি তৈরি করে বলো তো, শিরা তৈরি করে। তাহলে কি বললাম ভালো করে বুঝো। যদি তোমাকে প্রশ্ন করে ধমনী শুরু কোথায় হয়, ভালো করে বুঝো, এটা কিন্তু না বলে পারবা না। ধমনী শুরু কোথায় হয়, হার্টে, হৃৎপিণ্ডে। ধমনী শেষ কোথায় হয়, কোষিক জালিকায়। কথা বোঝা গেছে? আচ্ছা, আবার যদি প্রশ্ন করা হয় এখানে শিরা কোথায় শুরু হয়, শিরা কোষিক জালিকায় শুরু হয়। শিরা কোথায় শেষ হয়, এই যে শিরা কোষিক জালিকায় শুরু হইলো না, শিরা শেষ হবে হচ্ছে কোথায় বলতো, হার্টে সেই শেষ হবে। কথা বোঝা গেছে? তাহলে ভালো করে শিখে নাও, এটা কিন্তু পরীক্ষায় দিবে যে ধমনী কোথায় শুরু হয়, হার্টে শুরু হয়, শেষ হয় কোথায়, কোষিক জালিকা। মানে ধমনী শুরু হইলো, যে পরবর্তীতে ওটা কোষিক জালিকায় বিভক্ত হইলো, কোষিক জালিকা থেকে শিরা শুরু হইলো, শিরা আবার যে হার্টে শেষ হইলো, শেষ। বুঝে গেছে কথাটা? ধমনীর উৎপত্তি, সমাপ্তি, কোষিক কি বলে, শিরার উৎপত্তি সমাপ্তি দেয়, এবং ধমনী শিরার মাঝখানে কি থাকে, কোষিক জালিকা থাকে। কি থাকে, কোষিক জালিকা বা ক্যাপিলারিস থাকে, ঠিক আছে। আশা করি আমরা বেসিকটা খুব সুন্দর করে বুঝতে পারছি, ঠিক আছে। এবং ধমনী বা শিরা বলো, প্রত্যেকটারই 3টা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে, একটা, দুইটা, 3টা, এরকম কি থাকে বলতো, লেয়ার থাকে। আমরা এখনই পড়বো এগুলা। আসো, এই যে দেখো ধমনী, ঠিক আছে, মেইনলি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী। হ্যাঁ, এটা হচ্ছে ধমনী বা আর্টারি। একটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে পালমোনারি ধমনী, এটা স্টার্ট দিয়ে রাখো। এটা কিন্তু ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। ধমনী 3টা লেয়ার আছে। একদম বাইরের যে লেয়ারটা এক্সটার্নাল, এটাকে বলে টিউনিকা এক্সটার্না। মাঝখানের যে লেয়ারটা সেটা বলে টিউনিকা মিডিয়া। আর একদম ভিতরে যেটা, একদম ভিতরে ইন্টার, একদম ভিতরে ইন্টিমা। তাহলে বাইরে এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। ধমনীর ক্ষেত্রে সত্য, শিরার ক্ষেত্রে সত্য। এই দেখো ধমনী শিরার মাঝখানে কোষিক জালিকা আছে, ঠিক আছে। তাহলে একদম বৈজক টিস্যুতে গঠিত। হ্যাঁ, টিউনিকা এক্সটার্না যেটা, সেটা টিউনিকা অ্যাডভেন্টিসিয়াও বলে, বাইরের স্তর। তা পেশিতন্তু নির্মিত, পেশি মানে মায়ো, মায়ো মানে মিডিয়া। আর একদম ভিতরে এন্ডোথেলিয়ামের মধ্যে থাকে ইন্টিমা, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে ধমনী কোথায় শুরু হয়, হৃৎপিণ্ডে শুরু হয়, শেষ হয় কোথায়, কোষিক জালিকা। আমি তোকে পড়াই দিছি, তাই না। শিরা, শিরার ক্ষেত্রে বললাম শিরা মেইনলি কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কি করে, এটা হচ্ছে তোমার কি করে বলতো, পালমোনারি শিরা মেইনলি হচ্ছে কি করে বলতো, এ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ঠিক আছে। আচ্ছা, গেল এগুলা। শিরার তারপর কি হয়, শিরা কোষিক জালিকা থেকে শুরু হয়, হৃৎপিণ্ডে শেষ হয়, এটাও পড়াই দিছি। ধমনী শিরার সংযোগ নালিকায় কি থাকে বলতো, ক্যাপিলারি বা রক্তজালক থাকে, ঠিক আছে, কোষিক জালিকা থাকে, দেখবা। এখন আসলে ধমনী এবং শিরার পার্থক্য, এখান থেকে মেডিকেলের শত শতবার প্রশ্ন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে 100 স্টার, এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100 স্টার, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যে হৃৎপিণ্ডে ধমনী শুরু হয়, কোষিক জালিকা শেষ হয়, এটা এমনি পারি। শিরা কোষিক জালিকা শুরু হয়, হৃৎপিণ্ডে শেষ, এটাও পারি। ধমনী কি করে, হৃৎপিণ্ড থেকে পুরো বডিতে রক্ত নিয়ে যায়, শিরা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যায়। পালমোনারি ধমনী ছাড়া সবগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরার ক্ষেত্রে পালমোনারি শিরা ছাড়া বাকিগুলো কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। মনে রাখবো, ধমনীর রক্তগুলো যেহেতু অক্সিজেন সমৃদ্ধ, এই জন্য এগুলো লাল। কথা বোঝা গেছে? আর শিরার গুলো একটু খারাপ খারাপ রক্ত, তো একটু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, যেন একটা কালচে। আচ্ছা, ধমনী কি হয়, পুরু এবং স্থিতিস্থাপক, খুব গুরুত্বপূর্ণ। ধমনী কি, পুরু এবং স্থিতিস্থাপক। আর শিরা কি, কম পুরু, অত স্থিতিস্থাপক না, ঠিক আছে। ধমনীর লুমেনটা হয় ছোট। লুমেন মানে কি ভাই, লুমেন মানে হইতেছে গহ্বরটা, এই যে ধরো এই যে জিনিসটা, এটা হয় ছোট, ঠিক আছে। আর শিরার ক্ষেত্রে কি হয়, এটা বড় হয়, ঠিক আছে। তো একই একই পরিমাণ রক্ত যদি যায়, কোনটাতে ব্লাড প্রেশার বেশি হবে বলতো, একই পরিমাণ রক্ত দুটাতে যাচ্ছে, এটাতে গেলে প্রেশার বেশি হবে না? হ্যাঁ, ধমনীর মধ্যে কিন্তু এই জন্য ব্লাড প্রেশার, বিপিটা কি হয় বলতো, বেশি হয়, ঠিক আছে। আর শিরার মধ্যে কি হয় বলতো, এই জন্য বিপিটা কিন্তু কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধমনীর মধ্যে কি হয়, বিপি কমে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার লেখে না এখানে, লিখে রাখো এখানের মধ্যে বিপি কিন্তু কি থাকে বলতো, ব্লাড প্রেশার কিন্তু কম থাকে, সরি বেশি থাকে। আর শিরার মধ্যে কি হয় বলতো, শিরার মধ্যে বিপি কিন্তু কি হয় বলতো, কমে যায়, ঠিক আছে, গেল। আর ধমনীর মধ্যে, শিরার মধ্যে মনে রাখবা কপাটিকা থাকে, আর সেমিনোনা কপাটিকা। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, লুমেন তো পড়াই দিলাম এগুলা। তাহলে এই হলো মোটামুটি কথা, এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা শুরু করবো হচ্ছে এরপর মানুষের হৃৎপিণ্ড। তো এখন আমরা শুরু করবো হচ্ছে মানব হৃৎপিণ্ডের কি বলতো, গঠন।
সো মানব হৃৎপিণ্ড তোমরা জানো আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা প্রকোষ্ঠময় একটা অঙ্গ, তাই না? এখানে প্রকোষ্ঠময় কিছু জিনিসপাতি থাকে, 4টা প্রকোষ্ঠ থাকে, এবং এটার মধ্যে কিন্তু পেশি থাকে, এবং তোমরা জানো এখানে কিন্তু ছন্দময় সংকোচন প্রসারণ হয়, রিদমিক যেটাকে আমরা বলি ছন্দময়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে হার্টের কিছু বেসিক তোমাকে একটু জানতে হবে। যেমন প্রথমেই দেখো এখানে বলা আছে যে মানুষের হৃৎপিণ্ড কি করে, গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। কতবার? জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ঠিক আছে। এবং প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে প্রায় 155 বিলিয়ন টন, এগুলো কিন্তু পরীক্ষা লাগবে, ঠিক আছে, এমসিকিউ আসে, রক্ত বের করে দেয়। পুরুষের ওজন মুখস্থ করবে 250 থেকে 390, স্ত্রীতে হচ্ছে 50 গ্রাম কম, মানে মোটামুটি 200 থেকে 275। এবং 4 সপ্তাহ বয়সে, এটা মেডিকেলে আসছিল, কত সপ্তাহ বয়সে হৃদস্পন্দন শুরু হয়? মনে রাখবা 4 সপ্তাহ বয়সে। ঠিক আছে। এটা আগের বইয়ে হয়তো 6 সপ্তাহ দেওয়া ছিল, ওইটা বাদ, এখন নতুন যেটা দেওয়া আছে ওইটাই ফাইনাল। ঠিক আছে। আচ্ছা, 4 সপ্তাহ বয়সে হার্ট বিট শুরু হয়। আচ্ছা, এখন আসলে হার্ট কোথায় থাকে, খুব ভালো একটা প্রশ্ন। হার্ট থাকে হচ্ছে ডায়াফ্রামের উপরে। ডায়াফ্রামের উপরে, ডায়াফ্রাম কি জিনিস বলতো? ডায়াফ্রাম, ওই যে আমাদের যদি এটা বডি হয়, এই যে ডায়াফ্রাম কিন্তু এভাবে থাকে, তাই না? বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে আলাদা করে। তো হার্ট থাকে দুই ফুসফুসের মাঝখানে, একটু বাম দিকে, তাই না? বুকের বা পাশে নাকি? বা পাশে কি থাকে বলতো? হার্ট থাকে একটু বাম দিকে, থাকে একটু করে বাঁকা হয়ে থাকে। মনে রাখবা হার্ট হচ্ছে ত্রিকোণাকার। তারপরে হচ্ছে সুচালো শীর্ষদেশ। এইটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে অ্যাপেক্স মানে নর্মালি কিন্তু শীর্ষ, কিন্তু হার্টের অ্যাপেক্সটা থাকে নিচের দিকে। আমি কি বুঝাতে পারছি? আমি আবার বলি, নর্মালি অ্যাপেক্স কথাটার মানে হচ্ছে শীর্ষ। অ্যাপেক্স থাকে নর্মালি কোথায় বলতো? উপরের দিকে, কিন্তু হার্টের অ্যাপেক্স থাকে নিচের দিকে। এটা যেন ভুল না হয়, এটা কিন্তু উল্টা। আবারও বলতেছি, হার্টের উপরের অংশটাকে বলে, যে নিচের অংশটাকে বলে অ্যাপেক্স, আর উপরের অংশটাকে বলে বেস। এটা কিন্তু উল্টা, খেয়াল করো। আচ্ছা, এখনো সেখান থেকে হার্টের দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ করবা। হার্ট হচ্ছে লাল খয়েরি রঙের, এবং হার্ট পঞ্চম কশেরুকার ফাঁকে অবস্থান করে। কোন কশেরুকা? পঞ্চম কশেরুকার ফাঁকে অবস্থান করে, পঞ্চম থেকে ষষ্ঠ আর কি। ঠিক আছে। এখন হচ্ছে হার্টের আবরণ, মনে রাখতে হবে হার্টের যে আবরণ সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। কি বলি বাবা এটাকে? এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। কি বলি এটাকে আমরা? পেরিকার্ডিয়াম। ঠিক আছে। মনে রাখতে হবে পেরিকার্ডিয়ামের বাইরের দিকে দুই ধরনের অংশ থাকে, একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা সেরাস পেরিকার্ডিয়াম। অর্থাৎ হার্টের যে আবরণ, এই আবরণকে আমরা কি বলি? এই আবরণকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে। আবরণকে আমরা বলি পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়ামের দুইটা কাহিনী আছে, মানে ধরো এটা যদি একটা আবরণ হয়, তাহলে এর এর একটা অংশ হচ্ছে ফাইব্রাস। ফাইব্রাস মানে কি? তন্তুময়, মানে তন্তু আছে। আর একটা হচ্ছে রসালো, মানে রস আছে এখানে, ভেজা ভেজা। তো এটা হচ্ছে সেরাস। সেরাস, রস, মনে থাকবে। তাহলে একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা কি বলতো বাবা? সেরাস পেরিকার্ডিয়াম। মনে রাখতে হবে হার্টের পেরিকার্ডিয়ামে দুইটা অংশ, একটা ফাইব্রাস তন্তু আছে, একটা সেরাস। আচ্ছা, সেরাস যেটা, যেটাতে রস আছে, ওইটা আবার দুইটা অংশে বিভক্ত। প্রাচীরের দিকে বা বাইরের দিকে যেটা, সেটা প্যারাইটাল, আর ভিতরের দিকে যেটা, সেটা হচ্ছে ভিসেরাল। তার মানে সেরাস বা রস যেটা, সেরাস পেরিকার্ডিয়াম যেটা, সেটা আবার দুইটা অংশ আছে। ঠিক আছে। দেখবো, এবং এই প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসারাল পেরিকার্ডিয়াম দুইটার মাঝখানে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল কি বলতো? ফ্লুইড। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাপ চাপ ঘর্ষণ থেকে রক্ষা করে। এখন অবশ্য এগুলো আমরা পড়লাম হার্টের আবরণ। মনে রাখবা হার্টের চারপাশে যে আবরণ থাকে, চারপাশ কথাটার মানে হচ্ছে পেরি, কার্ডিও মানে হচ্ছে হার্ট, ওখান থেকে হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, হার্টের প্রাচীর, মনে রাখতে হবে হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী পেশি হইতেছে টোটাল তিনটা। তিনটা স্তর আছে, এটাকে কার্ডিয়াক পেশি বলে, কার্ডিও মানে হার্ট। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, এগুলো কিন্তু পেশির স্তর, শুনো। এপিকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম প্যাচ লাগায় না। পেরিকার্ডিয়াম হচ্ছে প্রাচীর বা পর্দা, পথে পেরিকার্ডিয়াম, পথে পর্দা। আর এগুলো হচ্ছে স্তর, লেয়ার লেয়ার, বুঝা গেছে? আচ্ছা, এপিকার্ডিয়াম কি? এটা সবচেয়ে হার্টের সবচেয়ে বাইরের অংশে চর্বি লেগে আছে, দেখো। তারপরে মায়োকার্ডিয়াম, এটা মনে রাখতে হবে ভিতরের এটা কি বলতো? মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে মায়ো মানে পেশি, মানে এখানে পেশি থাকে, সংকোচন প্রসারণ হয়, পুরুত্ব থাকে। আচ্ছা, এন্ডোকার্ডিয়াম মানে একদম ভিতরে, এটা অন্তঃপ্রাচীর গঠন করে, কপাটিকার সাথে সংযোগ রক্ষা করে, রক্তবাহিকার সাথে সংযোগ রক্ষা করে। এই যে ছবিতে যদি আমরা দেখি, তাহলে বেসিকটা একদম ক্লিয়ার হবে। আবরণটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে ওখানে দুই মাঝখানে, সেরাস পেরিকার্ডিয়ামের প্যারাটাল ভিসালের মাঝখানে, এই যে প্যারাটাল, এই যে ভিসালের মাঝখানে, এই যে প্যারাটাল ভিসালের মাঝখানে। আর মায়োকার্ডিয়াম হচ্ছে পেশির স্তরটা। এই যে তারপরে তোমার এন্ডোকার্ডিয়াম হইতেছে কি বলতো? এন্ডোকার্ডিয়াম হইতেছে এইটা। ঠিক আছে, একদম ভিতরে যে স্তরটা। ঠিক আছে। আর এপিকার্ডিয়াম বাইরে যে চর্বি স্তরটা। ঠিক আছে। আর হৃদপেশির কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা ভাই, হৃদপেশি কিন্তু একটা বিশেষ ধরনের পেশি। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি একটা বিশেষ ধরনের পেশি।
এটার কিছু বৈশিষ্ট্য রৈখিক বা কঙ্কালের মতো হলে প্রকৃতপক্ষে এটা অনিচ্ছিক পেশি। তাহলে মনে রাখতে হবে হৃৎপেশি দেখতে কিন্তু রৈখিক বা কঙ্কাল পেশির মতো, রৈখিক বা কঙ্কাল পেশির মতো। হৃৎপেশি দেখতে কেমন? হৃৎপেশি দেখতে রৈখিক বা কঙ্কাল পেশির মতো। তবে 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 এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে একটা অনিচ্ছিক পেশি। ঠিক আছে, হৃৎপেশি, হৃৎপেশির মধ্যে অসংখ্য নলাকার পেশিতন্তু, যে নলের মতো কিছু পেশিতন্তু থাকে। ঠিক আছে, নলের মতো কি আছে বলতো বাবা? পেশিতন্তু থাকে। দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ করবা, এটা মেডিকেল আসছিল 12 থেকে 15। ঠিক আছে, পেশির আবরণ মনে রাখতে হবে বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পেশির আবরণকে মনে রাখবো, পেশি রিলেটেড যে কোনো কিছু সার্কো হবে। ঠিক আছে, লেমা মানে হচ্ছে আবরণ, পেশির আবরণ, ওই জন্য হবে সার্কোলেমা। পেশির ভিতরে তরল হবে সার্কোপ্লাজম। ঠিক আছে, প্লাজম, সার্কোপ্লাজম। পেশি রিলেটেড মানেই সার্কো থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, মায়োফাইব্রিলের গায়ে কিছু অনুপ্রস্থ এরকম রেখা দেখা যায়, এগুলো একটু দেখো। ইন্টারক্যালাটেড ডিস্ক দেখা যায় দুইটা কোষের সংযোগস্থলে, একটা পুরু চাকতির মতো জিনিস থাকে। ঠিক আছে, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখতে হবে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন প্রসারণ সম্পূর্ণভাবে অনৈচ্ছিক। মানে তোমার কথায় ও চলে না। ঠিক আছে, তোমার কথায় ও ক্লান্ত হয় না, ও নিজের মতো করে চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে হার্টের প্রকোষ্ঠ। আমরা জানি আমাদের হার্টে টোটাল 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? কি কি বলতো? উপরের দিকে আমরা এগুলোকে বলি আমরা অ্যাট্রিয়াম, আর নিচের দিকে আমরা এগুলোকে বলি ভেন্ট্রিকল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন সেখান থেকে মনে রাখতে হবে যে আমরা হার্টের এখন সার্কুলেশনটা একটু পড়বো। তার আগে এখানে কিছু কথা বলা আছে, মানে এইটা একটু পড়ে নিবা, এটা পরীক্ষায় আসছে। মনে রাখবা হার্টের যে ডান অ্যাট্রিয়ামটা আছে, এই যে রাইট অ্যাট্রিয়ামটা আছে, এই জায়গাটা, এই জায়গাটা, এখানে কি থাকে? এখানে থাকে এসএ নোড বা পেসমেকার, যেটাকে আমরা বলি এসএন। ঠিক আছে, পেসমেকার থাকে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান থেকে আসো বাম অ্যাট্রিয়াম, যেটা মনে রাখবা এখানে দেখো অ্যাট্রিয়াম তো গেল আমাদের, বাট ভেন্ট্রিকলের ক্ষেত্রে দেখো এটা একটা ভেন্ট্রিকল আছে নিচের দিকে, এটা একটা ভেন্ট্রিকল আছে। মনে রাখতে হবে এই হৃৎপিণ্ডের যতগুলো প্রকোষ্ঠ আছে সবচেয়ে শক্তিশালী হইতেছে এই বাম অ্যাট্রিয়ামটা। ঠিক আছে, এই যে আমি যেটা ব্ল্যাক করতেছি, এটা সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের হচ্ছে 3 গুণ বেশি পুরু, 3 গুণ বেশি পুরু। কত গুণ বেশি পুরু? 3 গুণ বেশি পুরু। প্রচন্ড গুরুত্বপূর্ণ, মেডিকেল আসছিল। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে বাইকাসপিড ট্রাইকাসপিড কিছু কপাটিক আছে, আমরা এখনই পড়বো। এগুলো আলটিমেটলি কি করে বলতো? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার ছিদ্র মুখে এবং অন্যান্য ভেন্ট্রিকুলার অন্তঃপ্রাচীরে কর্ডি টেন্ডনি দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? কর্ডি টেন্ডনি দিয়ে। ঠিক আছে, এখন সেখান থেকে আমরা দেখবো, এগুলো লাগবে না। এই যে 3 গুণ পুরুটা তো বলছি অলরেডি, বাম ভেন্ট্রিকুলার প্রাচীর 3 গুণ পুরুটা আমরা অলরেডি বলছি। এখন আমরা এখান থেকে একটু দেখবো হার্টের কপাটিকা গুলো, হার্টে কি কি কপাটিকা আছে, আসো। তো প্রথম কথা হচ্ছে হার্টের টোটাল কপাটিকা হচ্ছে 6টা। এটা যদি আমাদের হার্টের ছবি হয়, দেখো এটা হচ্ছে আমাদের হার্টের ছবি, ধরো। ঠিক আছে, হার্টের ছবি। তো এটা হচ্ছে আমাদের হার্টের, এখানে একটা, এই যে দেখো কপাটিকা গুলো আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো হার্টের ক্ষেত্রে মাথায় রাখবা প্রথমে সবচেয়ে নর্মাল যে দুটো আছে, হ্যাঁ, বাম দিকে আছে বাইকাসপিড, আর ডান দিকে, এই যে এখানে হচ্ছে বাম দিকে আছে বাইকাসপিড, আমি এখানে বাই লিখলাম, আর এখানে ডান দিকে কি আছে বলতো? ট্রাইকাসপিড। তাহলে ওই যে বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এর মাঝখানে বাইকাসপিড, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকলের মাঝখানে ট্রাইকাসপিড। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার কপাটিকা পড়া শেষ। ঠিক আছে, গেল। এরপর আসে এখান থেকে আমরা দেখবো এখানে আর কি আছে। মনে রাখতে হবে যে এই যে বাম কি বলা যায়, এই যে তোমার উপরে বাম এট্রিয়াম, নিচে বাম ভেন্ট্রিকল, এই বাম ভেন্ট্রিকল থেকে কি হয় জানো? এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। ঠিক আছে, পুরা বডি থেকে যত খারাপ রক্ত আছে, পুরা বডি থেকে যত খারাপ রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, সব কোথায় আসে? রাইট এট্রিয়ামে আসে, রাইট। এই রাইট এট্রিয়ামে আসার পর কি হয়? সেটা হচ্ছে লাংসে যায়। কোথায় যায়? লাংসে যায়। এই যে এখান থেকে কি হয় বলতো? বডি থেকে যত খারাপ রক্ত আছে এগুলো আসে বাম এট্রিয়ামে, ডান এট্রিয়ামে। ডান এট্রিয়ামে আসার পর সেটা কি হয়? সেটা একদম এক টান দিয়ে পা ধরে চলে যায়। পা ধরে মানে কি? পালমোনারি ধমনী দিয়ে চলে যায় কোথায় বলতো? লাংসে চলে যায়। কোথায় চলে যায়? লাংসে চলে যায়। কোথায় চলে যায়? লাংসে চলে যায়। বুঝা গেছে? তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে পালমোনারি ধমনী বা পালমোনারি ধমনীর মাধ্যমে সে কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে আবার লাংস থেকে বিশুদ্ধ রক্ত কিন্তু কোথায় আসে বলতো? লাংস থেকে বিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত আমাদের আসে হচ্ছে বাম এট্রিয়ামে। কোন থেকে? বাম ভেন্ট্রিকলে আসে। বাম ভেন্ট্রিকল থেকে সে পুরা বডিতে কিন্তু সরায় যায়। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে সরায় যায়? আলটিমেটলি সে অ্যাওর্টার মাধ্যমে সরায় যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন হার্টের যে সার্কুলেশন সেটা সেটা বুঝবো, তারপর আমরা কপাটিকা গুলো আরো ক্লিয়ারলি বুঝে যাবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে ফেলি। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমরা দেখবো যে হার্টের মধ্যে, মনে রাখবা এটা হচ্ছে আমাদের হার্ট। তো হার্টের ক্ষেত্রে একদম সিম্পল ভাবে বলি, একদম সহজ ভাবে বলি, একদম কেউ যদি কোনোদিন হার্টের সার্কুলেশন নাও পড়ে সেও পারবে। আসো, তো প্রথম কথা, আমাদের বডির 2টা অংশ আছে, একটা আপার, একটা লোয়ার। মনে রাখতে হবে যে আমার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার হার্টে আসতে হবে। উপর থেকে আনবে সুপিরিয়র ভেনা কাভা, নিচ থেকে আনবে ইনফিরিয়র ভেনা কাভা। কথা বুঝে গেছে? সুপিরিয়র ভেনা কাভা,
আর নিচ থেকে আনবে ইনফিরিয়র, ইনফিরিয়র মানে নিচে, ইনফিরিয়র ভেনা কাভা, আইভিসি, ইনফিরিয়র ভেনা কাভা, বুঝা গেছে? এবং করোনারি সাইনাস থেকেও কিন্তু রক্ত আসে, ঠিক আছে? এই তিনটা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার এখানে আসে। এটুকু বুঝছো? একটা জিনিস চিন্তা করো, ধরো তোমার হাতটা এরকম করে তুমি চাপে রাখছো, তাহলে তোমার হাত ধরো, এটা একটা থলি সেক, তুমি এভাবে চাপে রাখছো, তো এখানে কি কিছু ঢুকতে পারবে? তার উপর থেকে আমি তরল কোনো একটা পদার্থ ফেলতেছি, ঢুকতে পারবে না? তা আমাকে এটা এরকম হইতে হবে, তখন কি হবে বলো তো? ঢুকতে পারবে, রাইট? তার মানে আমার হার্টের মধ্যে যখন সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত আসে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত আসে, সুপিরিয়র ভেনা কাভার একটা বাংলা নাম আছে ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা মানে নিম্ন মহাশিরা। যাই হোক, তো এই পুরা বডি থেকে যখন রক্ত আসে, তখন তুমি আমাকে বলো ডানের ট্রেমে তো রক্ত আসতেছে, এটা পারা লাগবে কিন্তু, ডানের ট্রেমটা কি অবস্থায় থাকে? এরকম সংকুচিত অবস্থায় থাকে, ঢুকতে দিব না, না, ও ডায়াস্টল অবস্থায় থাকে, প্রসারিত অবস্থায় থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবো। পুরা বডি থেকে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার হার্টে আসে ডানের ট্রেমে, তখন সেটা এরকম করে কি থাকে? ডায়াস্টল অবস্থায় থাকে। ডায়াস্টল মানে প্রসারিত, সিস্টল মানে সংকুচিত, ঠিক আছে? আচ্ছা, থাকলো। তো আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি ভালো জিনিস? না। তো পরবর্তীতে ওটা কি হলো? ওটা ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে গেল। এখন একে তো বিশুদ্ধ হইতে হবে, তখন এটা করে কি, এ বলে যে ভাই আমাকে বাঁচান, আমি কই যাবো, আমার তো মানে কামব্যাক দিতে হবে, ঠিক আছে? তো ও করে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে তখন কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হাত পা ধরে, পা ধরে, এভাবে মনে রাখবা, পা ধরে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পা ধরে, অর্থাৎ পালমোনারি ধমনী দিয়ে কোথায় যায়? লাংসে যায়। কোথায় যায়? লাংসে যায়। পালমোনারি ধমনী দিয়ে কোথায় যায়? লাংসে যায়। কথা বোঝা গেছে? শেষ। লাংসে গেল, লাংসে যাওয়ার পর ব্যাটা পাস করে ফেলছে, মানে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে। সে কি করে, ভালো করে বুঝো, তার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রত্যেকটাই কিন্তু এক একটা করে এমসি। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিসের মাধ্যমে লাংসে গেল? পা ধরে, মানে পালমোনারি ধমনীর মাধ্যমে। শেষ। এখন এরপর অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেল ব্যাপনের মাধ্যমে। পরবর্তীতে কি হলো, এই অক্সিজেন যুক্ত যে রক্তটা আছে, সে কিন্তু আবার পাস, মানে ও তো পাস করে ফেলছে, এখন পাস এর মাধ্যমে, পাস মানে কি, পালমোনারি শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসছে। হার্টে ফিরে আসার পর ওইটাকে প্রথমে বামের ট্রিমে আসে, পরবর্তীতে সেটা বাম ভেন্ট্রিকলে আসে। কথা বুঝে গেছে? এখন বাম ভেন্ট্রিকলে আসলে তো হবে না, আমি যেমন পুরো বডি থেকে রক্ত নিয়ে এসেছি, পুরো বডিতে আমার রক্ত পাঠায় দিতে হবে না? হ্যাঁ, এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার করে কি, তখন অ্যাওর্টার মাধ্যমে, কিসের মাধ্যমে, তোমার বডির সবচেয়ে বড় যে ধমনী অ্যাওর্টা, অ্যাওর্টা বা মহাধমনী, ওইটার মাধ্যমে একটা ধাক্কা মারে, এক ধাক্কাতে একদম মাথার চামড়ি থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় রক্ত চলে যায়। কথা বুঝে গেছে? মানে এই যে প্রকোষ্ঠটা, এই যে আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এটাকে বলে বাম অ্যাট্রিয়াম। বুঝে গেছে? সরি, বাম ভেন্ট্রিকল। এই বাম ভেন্ট্রিকল এত বেশি শক্তিশালী, এত বেশি শক্তিশালী, এ কি করে, একটা ধাক্কা দিবে, মানে ব্লাড গুলাকে একটা পুশ মারে, ও পুরা বডিতে রক্ত নিয়ে যায়, শেষ সার্কুলেশন। তাহলে বুঝতে পারছি? তাহলে কি হইলো, তুমি আমার সাথে বলো। আমার পুরা বডি থেকে, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওই যে কি বলে, আমাদের বডিতে, হার্টের মধ্যে যে সংবহন হয় 4 ধরনের, ওটাও কিন্তু পড়ে ফেলছি, এটা আমরা এখানে পড়ে দিবনি। তাহলে কি বললাম, আমার হার্টের মধ্যে পুরা বডি থেকে সুপারের ভেনা কাভার মাধ্যমে রক্ত আসলো, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্ত আসলো, কোথায় আসতেছে? ডায়ানেট্রিয়ামে। এটা একটা এমসিকিউ। ডায়ানেট্রিয়াম তখন কেমনে থাকে? সিস্টলে থাকে নাকি ডায়াস্টলে থাকে? অবশ্যই ডায়াস্টলে থাকবে, না থাকলে রক্ত ঢুকতে পারবে নাকি? ঢুকলো, গেল। এরপর কি হলো, তারপর কি হলো, যখনই ডায়ানেট্রিয়ামটা ফুল ফুল হয়ে গেল, ওইটা সংকোচন হওয়া মাত্র ওই ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্ত চলে আসলো, ঠিক আছে? ডান ভেন্ট্রিকলের খারাপ রক্ত কি করলো, পা ধরে, অর্থাৎ পালমোনারি ধমনির মাধ্যমে এক টান দিয়ে গেছে কোথায়? লাংসে। লাংসে যে বললো ভাই আমাকে বাঁচাও, তখন লাংস করলো কি, ওটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বিনিময় করলো, ঠিক আছে, করে রক্তকে পাশ করায় ফেললো, মানে অক্সিজেন যুক্ত করে ফেললো। করার মাধ্যমে সে পাশ দিয়ে পাঠায় দিল। পাশ মানে কি, পালমোনারি ধমনির মধ্যে দিয়ে পাঠায় দিল। এখন পাশ করলো মানে পালমোনারি শিরার মধ্যে দিয়ে পাঠায় দিল। এখন ওইটা প্রথমে বামের ট্রিমে আসলো, তারপর ওখান থেকে বাম ভেন্ট্রিকলে আসলো, এবং বাম ভেন্ট্রিকল থেকে পুরা বডিতে ছড়াই গেল, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো সার্কুলেশনটা। বুঝা গেছে? এখানে কয়েকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড আছে। প্রথম কথাটা কি জানো? প্রথম কথাটা হচ্ছে যে তুমি দেখো, এই বাম ভেন্ট্রিকল এমন একটা ধাক্কা দিছে, এই ধাক্কার ঠেলাতে পুরা বডিতে রক্ত চলে গেছে, ঠিক না? মানে পুরা সিস্টেমে রক্ত চলে গেছে, মানে পুরা বডিটাকে তো আসলে সায়েন্টিস্টরা সিস্টেম বলে ধরে, তো এটাকে বলে সিস্টেমিক সংবহন। তাহলে হোয়াট ইজ সিস্টেমিক সংবহন? তোমার বডিতে, তোমার বইয়ে আছে। হ্যাঁ, আমি জাস্ট বলে দিই এখন। সিস্টেমিক সংবহন হচ্ছে যে বাম অ্যাট্রিয়াম থেকে অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরা বডিতে পুশ করে দিলাম। কথাটা বুঝে গেছে? পুরা বডিতে চলে গেল। আবার ঠিক কিভাবে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রক্ত ঘুরে আবার ডান অ্যাট্রিয়ামে আসবে, ঠিক আছে? পরবর্তীতে ডান ভেন্ট্রিকলে আসবে। সিস্টেমিকটা ক্লিয়ার? সিস্টেমিক সংবহন মানে পুরা সিস্টেমে রক্ত পাঠায় দিব, শেষ। এখন আসো পালমোনারি সংবহন। পালমোনারি কথাটার মানেই হচ্ছে বাবা লাংস রিলেটেড।
তুমি ডাক্তারি পড়াশোনা করবা ইনশাআল্লাহ, দেখবা পালমোনারি কথাটা তুমি যেখানেই পাবা সেটা মানে লাংস রিলেটেড। কি? লাংস রিলেটেড। তো পালমোনারি সংবহন মানে কি তুমি আমাকে বলো তো, এই পুরো ঘটনাটার মধ্যে লাংসে কোথায় কোথায় যায়, কি হয়? ওই যে পুরো বডি থেকে যখন কার্বন ডাই অক্সাইড রক্ত আসলো, আসার পরে এই যে এখানে আসছে, তাই না, বাম ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকল থেকে কি হয়েছে, ও তো কার্বন ডাই অক্সাইড তো খারাপ, ও পা ধরে গেছে হচ্ছে লাংসের কাছে, এখান থেকেই শুরু হয় পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন মানে লাংসের সাথে রিলেটেড যে ঘটনাগুলো ঘটতেছে। কি হয়, কার্বন ডাই অক্সাইড রক্ত পা ধরে লাংসে যায়, লাংস থেকে বিশুদ্ধ হয়ে সে আবার পাস করে মানে পালমোনারি শিরা দিয়ে টান দিয়ে আবার আসে কোথায় বলতো, এই বাম এট্রেমের মধ্যে। এইটুকুই হচ্ছে পালমোনারি সংবহন। বুঝা গেছে? বুঝতে পারছো পালমোনারি সংবহন কি জিনিস? এটা লাংসের সাথে রিলেটেড। মানে লাংসে রক্ত পাঠাবো, বিশুদ্ধ করব, নিয়ে চলে আসবো, খেলা শেষ। সিস্টেমিক সংবহন কি? বেসিক গুলো বুঝবো, বেসিক গুলো না বুঝলে কিন্তু ধরা খাবা। সিস্টেমিক সংবহন কি? পুরো সিস্টেমে রক্ত পাঠাই দিছে, কই থেকে পাঠাবো? পাঠাবো বাম এট্রিয়াম থেকে, সরি বাম ভেন্ট্রিকল থেকে, কোথায়? পুরা বডিতে পাঠাবো। বুঝে গেছে? আচ্ছা, এরপর আসো, আরো আছে দুইটা। একটা হইতেছে পোর্টাল সংবহন। এখন ব্যাপারটা কি জানো, এই যে দেখবা আগের যুগে ইংরেজরা কিন্তু কি করতো না, প্রত্যেকটা মানুষের কাছে যায় কিন্তু বলতো না এই চান্দা দে, ওরা কি করতো, চান্দা সংগ্রহ করার জন্য চান্দা যায় চাইতো জমিদারের কাছে, জমিদার কি করতো, জমিদার কিন্তু আবার চান্দা সংগ্রহ করতো, রাইট? সো এখন কাহিনী হচ্ছে আমাদের নিম্নাঙ্গ যেটা আছে, এই নিম্নাঙ্গ থেকে যখন রক্ত আসে, মানে নিচের অংশ থেকে যখন রক্ত আসে, তখন কিন্তু সবগুলো রক্ত হার্টে আসে না। কেমন দেখায় না হার্ট এত একটা সম্মানিত জিনিস, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবাই এসে গুতাগুতি করতেছে না। হার্ট বললো না তুমি এই কাজ করবা না, তুমি করবা কি, হার্ট বললো, পোর্টাল সংবহনকে বললো দেখো, নিচের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর কার্বন ডাই যুক্ত রক্ত তুমি আগে কি করবা, পোর্টাল সংবহনের মাধ্যমে বা পোর্টাল শিরার মাধ্যমে লিভারে নেবা। আমি কি বোঝাতে পারছি? আবার শোনো কথাটা। তাহলে কি হলো, বা হেপাটিক শিরার মাধ্যমে কি করবা, লিভারে নিবা। তার মানে হার্ট বললো যে দেখো, ওই ওই উল্টাপাল্টা মানুষজনকে আমার কাছে আসতে দিবা না, তুমি নিচ থেকে রক্ত যখন আনতে হবে, বডি বললো যে কি করব, হার্ট তখন বললো যে তুমি নিচ থেকে রক্ত আনো, আনার পর সেটা আগে লিভারে নিয়ে যাও, সবার কাছ থেকে কালেক্ট করো, তুমি লাংস থেকে কি বলে, তুমি পাকস্থলী থেকে নাও, অগ্নাশয় থেকে নাও, ক্ষুদ্রান্ত থেকে নাও, বৃহদান্ত থেকে নাও, আরো যা যা আছে সব জায়গা থেকে তুমি নাও, নিয়ে তুমি আগে লিভারে নিয়ে যাও হেপাটিক শিরার মাধ্যমে। পরবর্তীতে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে তুমি আমার কোথায় নিয়ে আসো, হার্টে নিয়ে আসো। আমি কি বুঝাইতে পারছি? এই হেপাটিক পোর্টাল শিরার সাথে কি থাকে বলতো, ইনফেরিয়র ভেনা কাভা কানেকশন থাকে। হার্টের মধ্যে দুনিয়ার যত নিচের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই গ্লাসে ঢুকে যাবে, এটা হার্ট পছন্দ করে না। এটা হচ্ছে পোর্ট, মানে পোর্ট মানে একটা আলাদা রাস্তা তৈরি করছে। প্রথমে সবকিছু লিভারে আসে, তারপরে ভায়া হয়ে কি হয় বলতো, হার্টে চলে যাচ্ছে। তাহলে এইটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে, তাহলে পোর্টাল সংবহন গেল। এরপর হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন আবার কি জিনিস? করোনারি সংবহনটা কি জিনিস শোনো। করোনারি সংবহন মানে হইতেছে যেই সংবহনের মাধ্যমে, ভালো করে শোনো, করোনারি সংবহন মানে হচ্ছে যেই সংবহনের মাধ্যমে হার্ট নিজে পুষ্টি পায়। তুমি চিন্তা করে দেখো তো, হার্ট অক্সিজেন যুক্ত রক্ত পুরো বডিতে পাঠায় দিল, তা নিজের লাগবে না? নিজের লাগবে কিনা? ওর নিজেও তো একটা মাংসপিণ্ড, ওর নিজেও তো সংকোচন প্রসারণ করতেছে, ওর নিজের পুষ্টি লাগবে না? ও তখন করে কি, করোনারি ধমনীর মাধ্যমে পুষ্টি নেয় নিচে। আবার পরবর্তীতে যখন পুরো বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফিরে আসে, তখন করোনারি শিরার মাধ্যমে ফিরায় দেয় বা করোনারি সাইনাসের মাধ্যমে ফিরায় দেয়। এটাই হচ্ছে করোনারি সংবহন। তাহলে আমি আবার বলি, সিস্টেমিক সংবহন মানে পুরো সিস্টেমে ফিরাই রক্ত পাঠাই দিলাম, পালমোনারি মানে লাংসে দিলাম, লাংস থেকে ঘুরে আনলাম, পোর্টাল মানে পুরো বডি থেকে রক্ত কোথায় যাবে না, পুরো বডি থেকে রক্ত আগে হার্টে যাবে না, নিচ থেকে আর কি, নিম্ন নিম্ন অংশ থেকে, হ্যাঁ, আগে যাবে লিভারে, লিভার থেকে হার্টে যাবে, শেষ। করোনারি মানে কি, হার্ট নিজের তো পুষ্টি লাগবে, ওইটা আগে হার্ট ইনশিওর করবে, পরবর্তীতে হচ্ছে মানে করোনারি ধমনীর মাধ্যমে সে পুষ্টি নেবে, পরবর্তীতে করোনারি শিরার মাধ্যমে সেটা আবার সে ব্যাক করে দেবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা। হার্টে দেখো, হার্টে যদি অক্সিজেন যুক্ত রক্ত যায় তাহলে হার্টেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি হবে, ঠিক কিনা? আচ্ছা, এই হলো পুরা কাহিনীটা। বুঝতে পেরেছো? এখন এখানে কপাটিকা গুলা কই? কপাটিকা তো হয় সোজা হয়ে গেছে পড়া। দেখো, এই যে এখানে একটা কপাটিকা আছে ডান দিকে, এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, হইছে? তারপর এখানে একটা কপাটিকা আছে বাম দিকে, বামের বাইপাসপিড কপাটিকা, হইছে? আচ্ছা, তাহলে তুমি নিজেই বলতে পারবা। আচ্ছা, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড পা ধরে যাচ্ছিল না পালমোনারি ধমনির মাধ্যমে, এখানে থেকে পালমোনারি কপাটিকা, শেষ পড়া। মনে আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে আসলো, আসার পর যে পা ধরে বললো যে ভাই আমাকে বাঁচাও, তাই না? আবার অক্সিজেন যুক্ত রক্ত কি করলো বলতো, এই অ্যাওর্টার মাধ্যমে চলে গেল, এখানে অ্যাওর্টিক কপাটিকা কয়টা হলো, 1 2 3 4টা হয়ে গেছে।
পজিশনগুলো পারবা না, এগুলো কোনো ট্রিক্স থাকবে, এমনি মনে থাকে এগুলা। তাহলে কি বললাম, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাসপিড বা এটাকে বলে মাইট্রাইল কপাটিকা, অনেক মেডিকেলে অনেকবার আসছে মাইট্রাইল কপাটিকা। ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যখন পালমোনারি ধমনী মানে পা ধরে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড মানে এই যে তোমার এটাকে কি বলে হচ্ছে ডান ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে কি থাকে বলতো, থাকে হচ্ছে আমার পালমোনারি কপাটিকা। ঠিক একইভাবে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে থাকে কি বলতো, দেখো নামগুলো থেকে মিল পায়, পালমোনারি কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টার মাঝখানে অ্যাওর্টিক কপাটিকা, পারবো না? শেষ। আর আছে দুইটা, কি কি আছে? সুপেরিয়র ভেনা ক্যাভা দিয়ে যখন পুরো বডি থেকে কার্বোহাইড্রেট রক্ত আসে না, তখন এখানে কোনো কপাটিকা থাকার দরকার নেই, বডিতে দেয়নি আল্লাহ। এখানে দিছে যেটা, সেটা হচ্ছে এই যে কষা মানে করোনারি সাইনাস, মনে আছে হার্ট নিজে অক্সিজেনযুক্ত রক্ত নিচ্ছিল, পরবর্তীতে হার্ট আবার ওটা ফিরাই দিচ্ছিল, ওর নিজের তো পুষ্টি লাগবে, ওইখানে একটা কপাটিকা আছে। ঠিক আছে, কর্নারি সাইনাস এবং ডানেট্রিয়ামের মাঝখানে কি থাকে, টিবিশিয়ান কপাটিকা। আর ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং ডানেট্রিয়াম, এই যে ইনফেরিয়র ভেনা ক্যাভা নিচ থেকে যখন উঠতেছে, তা সেটা এবং ডানেট্রিয়ামের মাঝখানে থাকে, এখানে বলে ইউস্টেশন কপাটিকা। ঠিক আছে, তাহলে এখানে একটা কপাটিকা, দেখো এখানে একটা কপাটিকা, এই যে এখানে একটা কপাটিকা, আর এখানে একটা কপাটিকা, এখানে কিন্তু কপাটিকা নাই, সুপেরিয়র ভেনা ক্যাভা এখানে নাই, কথা বুঝে গেছে? তাহলে আমি আবার একটু ফ্রেশ করে দেখাই, ধর এটা আমি মুছে দিলাম, পুরো ছবিটা নাই। কি হলো, এটা হচ্ছে আমাদের হার্ট। হার্টের মধ্যে কপাটিকা কোথায় কোথায় পজিশন গুলা ইজি বলে দেব। দেখো এখানে একটা আছে, এখানে এখানে একটা আছে, শেষ। বাম মেডিকেলের মাঝখানে একটা মাইট্রাল বা বাইকাসপিড, আর এখানে ডানে ট্রাইকাসপিড, শেষ। এখানে থেকে একটা পা ধরে মানে এই যে তোমার ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে, আর এখানে একটা থাকে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে, এটা পালমোনারি কপাটিকা, এটা অ্যাওর্টিক কপাটিকা, চারটা হয়ে গেল। আর এখানে থাকে কি, একটা থিবেশিয়ান একটা ইউস্টেশিয়ান। ইউস্টেশিয়ানটা ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে থাকে, ইউস্টেশিয়ান ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে। আর থিবেশিয়ানটা থাকে কোথায় বলো তো, করোনারি সাইনাসের সাথে। করোনারি সাইনাস কি জিনিস, করোনারি সাইনাস কি জিনিস, করোনারি সাইনাস ওই জিনিস যেটার মাধ্যমে হার্টের নিজের ব্যবহারকৃত অক্সিজেনের পরিবর্তে যে কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয় সেটা ফিরে আসে, হার্ট নিজে ব্যবহার করে। ঠিক আছে, এই হলো কাহিনী। কপাটিকা গুলো ক্লিয়ার, সার্কুলেশন ক্লিয়ার, সংবহন ক্লিয়ার। দেখো এই যে বাইকাসপিড বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝখানে, শেষ। ট্রাইকাসপিড ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে। কাস্ক মানে কি, কাস্ক মানে দুইটা ঝিল্লি থাকে, ট্রাইকাস্ক মানে তিনটা ঝিল্লি থাকে। অ্যাওর্টিক, এই যে দেখো অ্যাওর্টিক কপাটিকা মানে কি, ওই যে তোমাকে বললাম অ্যাওর্টা, বাম ভেন্ট্রিকল অ্যাওর্টার মাঝখানে। ঠিক আছে, এই ছবিটা দেখো, মনে পড়ে? এই যে এই যে এখানে এখানে একটা তোমার বাইকাসপিড ছিল, আর এখানে ছিল ট্রাইকাসপিড, এই যে অ্যাওর্টা এখান থেকে শুরু হয়েছিল, তাই না? এই যে এটা হচ্ছে অ্যাওর্টিক। ঠিক আছে, আর এদিকে কি ছিল বলতো, পালমোনারি কপাটিকা ছিল, তাই না? এই যে পালমোনারি কপাটিকা, এটাও শেষ। আর এদিকে থিবেসিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা কি, করোনারি সাইনাস আর ডানেট্রিয়াম। করোনারি সাইনাস তো বুঝছো না? আচ্ছা, ইউস্টেশন এটা ইনফেরিয়র ভেনা ক্যাভা ডানেট্রিয়াম মাঝখানে, শেষ। মনে রাখবে এগুলো সব কিন্তু সেমি লুনার। সেমি লুনার মানে কি ভাই, লুনার মানে হচ্ছে চাঁদ, সেমি মানে অর্ধ, মানে সে অর্ধ চন্দ্রাকার কপাটিকা। ঠিক আছে, শুধুমাত্র এগুলো ঝিল্লিময়, বাকিগুলো কিন্তু সেমিলুনার। ঠিক আছে, আর একটা সংকোচন প্লাস একটা প্রসারণ, এই দুটোকে একসঙ্গে আমরা বলি একটা হার্টবিট। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ এ হার্টবিট, তুমি কি বলবা? বলবা একটা সিস্টল একটা ডায়াস্টল, একটা সিস্টল একটা ডায়াস্টল, এটা মিলে হচ্ছে একটা হার্টবিট। ঠিক আছে, এখন এটার আবার ম্যাথ দেয় পরীক্ষাতে, শান্তি নাই, বুঝছো? শান্তি তোমাদের কি বলতো না, এটা আবার ম্যাথ দেয়। ম্যাথ কি, যেমন ধরো একটা মানুষের যদি দেখা যায় যে 75টা হার্টবিট হতে সময় লাগে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তার মানে কি একটা হার্টবিট হতে সময় লাগে কতক্ষণ, 60 / 75, তাহলে মোটামুটি আছে 0.8 সেকেন্ড। এটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। এটাকে আমরা কি বলি, কার্ডিয়াক সাইকেলের সময়। আমি কি বোঝাতে পারছি? তাহলে মনে রাখবা 75টা হার্টবিট হতে সময় লাগে 60 সেকেন্ড, একটার জন্য কতক্ষণ, 60 / 75। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন এখান থেকে ম্যাথ দেয় কেমন বলো, এরকম বলে যে 75টা হার্টবিটটা একবার আসছিল ডেন্টালে 80টা হার্টবিট, তাহলে কারো যদি হার্টবিট 80টা হয়, তাহলে তার কার্ডিয়াক সাইকেল কত হবে, তাহলে 80টার জন্য লাগে 60 সেকেন্ড, তাহলে একটার জন্য কত লাগে, 60 / 80, বাকিটা তো ভাগ করতে পারবা। ঠিক আছে, সেগুলো এখান থেকে দেখবা, এখানে এই কথাগুলো বলা আছে। মনে রাখবা মেইনলি গড়ে হইতেছে 75 বার করে হয় আর কি, হ্যাঁ, হার্টবিটটা। ঠিক আছে, এবং টাইম হইতেছে 0.8 সেকেন্ড। আচ্ছা, তাই কার্ডিয়াক সাইকেলে 4টা ধাপ আছে। প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়টা মুখস্থ করবা 0.7। তারপর আছে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টলের মধ্যে দুইটা ধাপ আছে, একটা ডাইনামিক একটা অ্যাডাইনামিক। ঠিক আছে, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়াম তো তোমরা জানো উপরের দিকে থাকে, আর সিস্টল মানে সংকোচন। তো প্রথম মনে হয় অ্যাট্রিয়ামে যখন সিস্টল হয় তখন দুইটা ধাপে হয়, প্রথমে অনেক জোরে সংকোচন হয়, এটাকে বলে অ্যাক্টিমের সিস্টল, আর পরে ওটা ছেড়ে দেয়, আস্তে 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 ছেড়ে দেয়, তো ওটা হয় অ্যাক্টিমের কি বলতো, এটাকে বলে প্রথমটা হচ্ছে ডাইনামিক পর্যায়, পরেরটা হচ্ছে অ্যাডাইনামিক। ঠিক আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, এই অ্যাডাইনামিক পর্যায়ে 10% রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, আর বাকিটা 90% আগে চলে যায় ডাইনামিকে। আচ্ছা, ভেন্ট্রিকলের সিস্টল, এটা সময়টা পড়বা, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি না পারছো তুমি চান্দে।
ঠিক আছে, মনে রাখতে হবে এই ভেন্ট্রিকুলার সিস্টলের সময়। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, কিছু হার্ট সাউন্ড আছে, কি আছে বাবা, কিছু হার্ট সাউন্ড আছে। কি বললেন ভাই? হার্ট সাউন্ড আছে, কিছু কি আছে, হার্ট সাউন্ড আছে। হ্যাঁ, তোমাদের বইয়ে দেওয়া আছে দুইটা, এই দুটোই পড়বা তোমরা, লাভ এবং ডাব। লাভ এবং ডাব মনে রাখতে হবে, হার্টের যত সাউন্ড শুনবা তুমি সব ভেন্ট্রিকলে হবে। কথা বুঝছো? ভেন্ট্রিকল মানে ভেন্ট্রিকলের সাথে রিলেটেড। এই যে ভেন্ট্রিকল সিস্টল, ভেন্ট্রিকল ডায়াস্টল। সিস্টলে হবে তোমার, ডায়াস্টলে হবে ডাব, আর সিস্টলে হবে লাভ। পড়া শেষ। অ্যাট্রিয়ামে সিস্টল, অ্যাট্রিয়ামে কোনো সাউন্ডই হবে না। ঠিক আছে, এই দেখো, তাহলে মনে থাকবে। তাহলে এটা মুখস্থ করে নিব যে লাভ কখন সাউন্ড হয়, ডাব কখন হয়, এভাবে মুখস্থ করবা। ভেন্ট্রিকল ভাইয়া শিখাই দিছে সাউন্ড হয় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলে ডায়াস্টলে হবে ডাব, তাহলে ভেন্ট্রিকলে সিস্টলে হবে লাভ। ঠিক আছে, ঠিক আছে, এই কথাগুলো বলা আছে। এবং যখন লাভ শব্দ হয় তখন ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটা দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এবং কি হয় আলটিমেটলি, এই সেমিলুনার কপাটিকা খুলে যায়, একটা বন্ধ হলে একটা তো খুলবে, তাই না? আচ্ছা, এখানে দেখো ডায়াস্টলের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে উল্টাটা হবে, এখানে সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যায়, এখানে কি হয়, সেমিলুনার কপাটিকা কি হয় বলতো, বন্ধ হয়ে যায়। দেখবে গেল এখান থেকে। আচ্ছা, এখন সেখানে এই যে এইটা দেখো দুইবার কিন্তু পরীক্ষাতে আসছে, পারবো তো এটা? এই যে ডায়াস্টলে হবে ডাব, তাহলে সিস্টলে হবে লাভ। আর এটা চাইলে তুমি সময়গুলা, এই যে অ্যাক্টিমে সিস্টলের জন্য কতক্ষণ সময় লাগে, ডায়াস্টলের জন্য কতক্ষণ লাগে, ভেন্ট্রিকুলার সিস্টলের জন্য কতক্ষণ, ডায়াস্টলের জন্য কতক্ষণ, এগুলো চাইলে তুমি সংখ্যাগুলো একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, যেমনি পারো করো। পরীক্ষায় ভুল করলে কিন্তু খবর আছে। মনে রাখতে পারো আসো ভাইস্তা, এটা কিন্তু সংখ্যাগুলো খুব সুন্দর, 1 3 5 7। দেখো এটা 1, এটা 3, মানে .1 .3 .5 .7। তো মনে রাখবা, এতে অ্যাট্রিয়াম, শীতে সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টলের জন্য হবে ওতে 1 1 1 মানে কি 0.1 সময় লাগবে। কিছু বুঝছো আমি কি বললাম? অ্যাট্রিয়ামের সিস্টলের জন্য 0.1, দেখো তো মিলছে কিনা, যে অ্যাট্রিয়ামের সিস্টলের জন্য 0.1 সেকেন্ড লাগবে। ঠিক আছে, আসো এখন তুমি বলবা ডায়াস্টলটা মুখস্থ করবো না। ভাই, পুরাটা সময় কতক্ষণ, পুরা কার্ডিয়াক সাইকেলের সময় হইতেছে 0.8 সেকেন্ড। তো অ্যাট্রিয়ামের সিস্টলের জন্য যদি 0.1 যায়, তাহলে বাকিটা বিয়োগ করলে কত হবে, 0.7। খেলা শেষ। কথা বুঝে গেছে? তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টলের ক্ষেত্রে অ্যাট্রিয়ামের সিস্টলের সময় হইতেছে 0.1, আর ডায়াস্টলের সময় হচ্ছে 0.7। একটা মনে রাখলে বাকিটা বিয়োগ করে চলে আসবে। ঠিক একই কথা ভাইস্তা। তারপরে কি, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টলের টাইম কতক্ষণ, টি দিয়ে এখন কি হবে, টি দিয়ে এখানে 2 হবে নাকি 3 হবে বলো? ও দিয়ে যদি 1 হয়, টি দিয়ে কিন্তু 2 হবে না, কারণ এখানে 2 তো নাই। সংখ্যাগুলোর মধ্যে কি কোথাও 2 আছে? না, তো তুমি 2 কেন বলবা, 2 তো বলাই যাবে না। ঠিক আছে, যেটা 2 আছে, 2 আছে, 2 আছে, নাই তো। তাহলে টি তে মনে রাখবো 3 হবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের জন্য হয় 0.3। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের জন্য যদি 0.3 হয়, তাহলে ডায়াস্টলের জন্য কত হবে? উত্তর হচ্ছে 0.5। তাহলে বলো, মুখস্থ হয়ে গেছে না? পারবো তো। ভেন্ট্রিকুলার মনে রাখবা, ভেন্ট্রিকুলে আসা রক্তের 90%ই আসে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের জন্য। আর 10%, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু, ভেন্ট্রিকুলে যত রক্ত আসে সবগুলোই আসে ভেন্ট্রিকুলার, মানে ভেন্ট্রিকুল নিজে হাঁ করে থাকে, ডায়াস্টল হয়ে থাকে। আর 10% রক্ত আসে যেগুলো অ্যাট্রিয়ামের সিস্টলের জন্য আসে। ঠিক আছে, আচ্ছা এখন আসলে আমরা পড়বো হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। হোয়াট ইজ মায়োজেনিক রেগুলেশন? মনে রাখতে হবে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হার্ট নিজে নিজে কিন্তু বিট করতে পারে, এটাকে আমরা বলি মায়োজেনিক কন্ট্রোল। হ্যাঁ, তুমি যদি হার্টটাকে বডি থেকে বের করে, হ্যাঁ, অক্সিজেন সমৃদ্ধ করে 37°C তাপমাত্রায় লবণ সমৃদ্ধ দ্রবণে রেখে দাও, হার্ট কি সুন্দর করে বিট করতে থাকবে, বুঝছো? আচ্ছা, এই যে হার্ট বিট করে, কি জন্য করে? সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যুর জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো হার্টের এই জাংশনাল টিস্যু 4 ধরনের আছে। প্রথমে আছে এসএ নোড, প্রত্যেকটার পজিশন ভালো করে জানবা, কাজ ভালো করে জানবা, এগুলো ইম্পর্টেন্ট। এসএ নোড, এসএ নোড কি? এসএ নোড হইতেছে, এটা ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে। ঠিক আছে, এই যে ডান অ্যাট্রিয়াম, চেনো এখানে, এটা ডান অ্যাট্রিয়াম, এর প্রাচীরে থাকতেছে এই যে এসএ নোড। ঠিক আছে, ডানেট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে থাকে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু হৃৎপেশি নিয়ে গঠিত হয়েছে। দৈর্ঘ্যপ্রস্থ মুখস্থ করবা, লম্বা এইটা 10 থেকে 15 লম্বা, 3 মিলিমিটার চওড়া, 1 মিলিমিটার পুরু। এই এসএন থেকে কি শুরু হয় বলতো, অ্যাকশন পটেনশিয়াল বা হার্টবিট শুরু হয়। এই জন্য এটা এত কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। এবং এসএন কে কি বলা হয়, পেসমেকার বলা হয়। ঠিক আছে, পেস মানে গতি তৈরি করে, এখানেই হার্টবিট শুরু হয়। এটা তোমাদের পরীক্ষা আসবে এবার। ঠিক আছে, আচ্ছা এরপর সেখান থেকে আমরা দেখবো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। মনে রাখতে হবে, এসএন থেকে যখন উদ্দীপনা শুরু হয়, পরবর্তীতে সেটা যায় এভিএনে। আমি তোমাকে একটু দেখাই, এই যে দেখো এসএন থেকে, এই যে এসএন মানে এসএ নোড থেকে উদ্দীপনা শুরু হইলো, পরে সেটা এভি নোডে গেল, দেখছো? দেখছো কিনা বলো? এই যে এভি নোডে গেল, তাহলে বুঝে গেছে এফ কোথায় গেল বাবা, এভি নোডে গেল। ঠিক আছে, আচ্ছা এভি নোডে গেল, তো এভি নোডে গেল, এসএ থেকে এভিতে গেল। এই যে এভি নোড, এভি নোড কোথায় থাকে? ডানের টিমের পিছন দিকে থাকে, ট্রাইকাসপিড কপাটিকার পিছনে থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মনে রাখতে হবে, এসএন থেকে এভিএন এর সময় উদ্দীপনা যেতে সময় লাগে 0.3 সেকেন্ড। এখানে একটা কথা আছে,
তাহলে এসএন থেকে এভিএন যখন একটা উদ্দীপনা যায়, যেটা সময় লাগে কতক্ষণ, 0.3 সেকেন্ড, 0.03 সেকেন্ড, সরি, ঠিক আছে। তো গেল, যাওয়ার পর উদ্দীপনাটা কিছুক্ষণ মন খারাপ করে চুপ করে বসে থাকে, ডিলে করে 0. কত বলতো, এটা 0.9 সেকেন্ড, এটাকে বলে এভি নোডাল ডিলে। মানে ব্যাপারটা হচ্ছে যে উদ্দীপনাটা এসি নোড থেকে আসলো, এসে এভি নোডে গেল, যেতে সময় লাগলো 0.03, এভি নোডে যা চুপ করে বসে আছে কতক্ষণ, 0.09 সেকেন্ড ধরে বসে আছে, এটাকে বলে এভি নোডাল ডিলে। আচ্ছা, তারপর কি হলো, তারপর এভি নোড থেকে এভি বান্ডেলে গেল, এভি বান্ডেলে যেতে আরো 0.04 সেকেন্ড সময় লাগে। টোটালটা এসএ নোড থেকে এভি নোডে, এই যে টোটালটা পুরা উদ্দীপনাটা ভেন্টিকলে পৌঁছাতে সময় লাগে 0.16 সেকেন্ড। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে ভেন্টিকলে সিস্টল শুরুর আগে অ্যাক্টিমি সিস্টল শুরু হয়, দেখবা, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আসে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ আবার কই জিনিস, এটা আবার কি জিনিস ভাই? এই যে দেখো বাবা, তাহলে এটা এসএ নোড, এটা এভি নোড, আমি তোমাকে লাল কালি দিয়ে দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে এসএ নোড, এটা হচ্ছে এভি নোড, হয়েছে। তারপরে কি, এখান থেকে আমার এই যে পুরা আমার প্রাচীরে সরা যাচ্ছে, এগুলো হচ্ছে বান্ডেল অফ হিজ, দেখছো? বান্ডেল অফ হিজের দুইটা শাখা আছে, একটা ডান দিকের শাখা, এই যে বাম শাখা, একটা ডান শাখা, দেখা যাচ্ছে, এই যে দেখো গাছপালার মতো সরাই গেছে, ঠিক আছে। আর এখান থেকে আরো কিছু তন্তু বের হয়ে গেছে, এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু। এগুলো কি বাবা, এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু, ঠিক আছে। এগুলো কি বাবা, এগুলো হচ্ছে পার্কিনজি তন্তু। তাহলে আশা করা হচ্ছে এটার বেসিকটা একদম ক্লিয়ার। এই যে হৃৎপিণ্ডের এভি নোড থেকে উৎপন্ন হয়, পরবর্তীতে ভেন্ট্রিকলের মধ্যে ছড়ায় যায় এবং মার্কিনজি তন্তু মিলিত হয়। পার্কিনজি তন্তু কি জিনিস সেটা দেখবো। এখন আসে এই যে এসএ নোড থেকে এভি নোডে যায়, এভি নোড থেকে বান্ডেল অফ হিজে যায়, বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি তন্তু যায়, এখানে কথাগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, এসএ নোড কি? এসএ নোড হচ্ছে ডায়ানেক্টমি সুপিরিয়র ভেনা ক্যাভার কাছে থাকে, প্রচন্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এভি নোড কোথায় থাকে? এই যে এভি নোড থাকে হচ্ছে ডায়ানেক্টমের মানে এটাকে বলে ইন্ট্রা অ্যাট্রিয়াম, মানে আন্ত অ্যাট্রিয়াম পর্দার ওখানে থাকে। কথা বোঝা গেছে? দুটো কিন্তু এক জিনিস না, পজিশন গুলো কিন্তু পরীক্ষায় আসবে। এসএ নোড কই থাকে, এভি নোড কই থাকে, একদম কাছাকাছি দেখো, দুটোই অ্যাট্রিয়াম, একটা ডানাট্রিয়াম সুপিরিয়র ভেনা ক্যাভা ছিদ্রের কাছে থাকে, আর একটা ডানাট্রিয়াম অ্যাট্রিয়াম পর্দার মাঝখানে থাকে। এসএ নোড ছন্দময়তা বেশি, হ্যাঁ, এখানে একটু রিদমিক্সিটি বেশি, এখানে একটু কম। এখানে স্পন্দন তৈরি করে, এটা এটা কম করে, মনে রাখবা, এটা খুব দেয় পরীক্ষাতে। এসএ নোডকে বলে ন্যাচারাল পেসমেকার, আর এভি নোডকে বলে সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার। কি বলে এটাকে? এটাকে বলে রিজার্ভ পেসমেকার। কি বলে এটাকে? এটাকে বলে রিজার্ভ পেসমেকার, ঠিক আছে। এখন আসলে আমরা পড়বো রক্তচাপ নিয়ন্ত্রণ। এই যে আমাদের বডিতে যে রক্তচাপ কন্ট্রোল হয়, এটা নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর কিন্তু ভূমিকা পালন করে। আচ্ছা, তো রক্তচাপ জিনিসটা আগে এটা বুঝতে হবে। এই যে ধরো এটা ধমনী, বা ধমনীর মধ্যে যখন রক্ত যায়, তখন এই রক্তগুলো কি করে জানো, এই রক্তগুলো কি করে, এই রক্তগুলো ধমনীর প্রাচীরের উপর প্রেসার দেয়, যে প্রেসারটা দেয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ব্লাড প্রেসার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাশপ্রাচীরে যে প্রেসার দেয় সেটা ব্লাড প্রেসার। এখন এখানে কিছু কথা আছে। ব্লাড প্রেসার দুই ধরনের হয়, একটা সিস্টোলিক চাপ, একটা ডায়াস্টোলিক চাপ। এই যে সিস্টোলিক চাপ, একটা যেখানে সংকোচন বেশি থাকে, আর একটা ডায়াস্টোলিক চাপ যেখানে সংকোচন একটু কম থাকে, ঠিক আছে। আর সিস্টোলিক চাপটা কত মানুষের অপটিমাম মুখস্থ করতে হবে, 100 থেকে 139। আর ডায়াস্টোলিক চাপটা কত, এটা হচ্ছে তোমার কি বলতো, 60 থেকে 89, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখতে হবে নর্মালি এইটাই হচ্ছে অপটিমাম, ঠিক আছে। আর এর চেয়ে যদি বেশি থাকলে আমরা হাই প্রেসার বলি না, হ্যাঁ, এটাকে বলে হাই ব্লাড প্রেসার আর কি, ঠিক আছে, বা হাইপার টেনশন। আর কারো যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে তাকে বলে হাইপোটেনশন। হ্যাঁ, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার, প্রচন্ড গুরুত্বপূর্ণ। কি বলে এটাকে? স্ফিগমোম্যানোমিটার, বানানটা দেখবা, স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা, অক্সিজেনের মাত্রা এবং হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার। ঠাড়া মুখস্থ করতে হবে দুটা, ঠিক আছে, বানান সহ মুখস্থ করবা। আচ্ছা, এই যে তোমার এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমাদের বডির মধ্যে তো ব্লাড প্রেশার অটোমেটিক বাইরে যেতে পারে, তো এটা আমাদের বডি কেমনে বুঝে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। ধরো এটাও যদি আমাদের ধমনী হয়, ধমনীর মধ্যে এখানে কিছু কিছু রিসেপ্টর থাকে। কি থাকে? কিছু রিসেপ্টর থাকে। কি কি থাকে? কিছু বলো তো, রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর গুলো কি করে? এরা হচ্ছে সেন্সরি। এরা কি বাবা? এরা হচ্ছে সেন্সরি, মানে সেন্স করতে পারে, বা সেন্সেশন মানে উদ্দীপনা নিতে পারে। এরা কি করে? এরা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে, আমার ব্লাড প্রেশার যখন, এই যে ব্লাড প্রেশার মানে কি, প্রাচীরের উপর যে চাপটা যখন বেশি হয়, তখন তারা সেন্স করে ফেলে, ধরে ফেলে, তখন তারা অ্যাকশন ইনিশিয়েট করে। হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে, নাহলে কমে গেছে, এখন কি অ্যাকশন নিতে হবে। আমি কি বোঝাতে পারছি? এইগুলাকে বলে ব্যারো রিসেপ্টর। তার মানে তোমার বডিতে যখন কি বলে ব্লাড প্রেশার বেড়ে যায় বা কমে যায়, এইটা আলটিমেটলি মানে কি বলে ডিটেক্ট করে কে? ব্যারো রিসেপ্টর। কে করে? ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে চাপ, রিসেপ্টর মানে রিসিভ করে, চাপের যে মাত্রাটা সেটা রিসিভ করে। এগুলো সেন্সরি নার্ভের এক বলে এন্ডিং, বা সেন্সরি স্নায়ুর এক বলে প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এখনো সেখানে এই কথাগুলো বলছে, দেখো সংবেদী স্নায়ু থাকে, ব্যারো রিসেপ্টর, ব্যারো রিফ্লেক্স হয়, হ্যাঁ, যে ব্লাড প্রেশার কন্ট্রোল আর কি। এখন ব্যারো রিসেপ্টর দুই ধরনের হয়, একটা হাই ব্লাড প্রেশার, একটা এটাকে লো ব্লাড প্রেশার। হাই হাই প্রেশার যেটা, হাই প্রেশারের ক্ষেত্রে কি হয়, হাই প্রেশার মনে রাখবা আর্টারির মধ্যে সবচেয়ে বেশি প্রেশার থাকে,
ওই জন্য হাই প্রেশার ব্যারোসেপ্টরকে অনেক সময় আর্টারিয়াল ব্যারোসেপ্টর বলে। আর যেটা লো প্রেশার ব্যারোসেপ্টর, এটাকে ভলিউম ব্যারোসেপ্টর বলে, বা এটাকে কার্ডিও পালমোনারি রিসেপ্টর বলে। এটা কিন্তু মেডিকেলে আসছিল যে কোনটার অপর নাম লো আয়তন রিসেপ্টর। দেখছো কত সুন্দর একটা প্রশ্ন, ভলিউম রিসেপ্টর। ঠিক আছে, উত্তর হচ্ছে কি বলতো, নিম্নচাপ ব্যারোসেপ্টর। এখন ব্যারোসেপ্টর গুলো কোথায় থাকে এটা পরীক্ষায় দেয়, মনে রাখবা যে উচ্চচাপ ব্যারিসেপ্টর গুলো থাকে হচ্ছে অ্যাওর্টিক আর্চের মধ্যে আর ক্যারোটিড সাইনাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এবং এটা কি করে, যখনই ব্লাড প্রেশার বেড়ে যায় সেটা ব্রেইনের মেডুলাতে নিয়ে যায়, কারণ মেডুলাতে আমাদের কি আছে বলতো, ব্লাড প্রেশার সেন্টার আছে, ওখানে নিয়ে গেলেই সেটা আলটিমেটলি কি করে বলতো, ভ্যাসোমিটার কন্ট্রোলকে মানে অংশকে অবদমিত করে। আচ্ছা, কোনো কারণে যদি ব্লাড প্রেশার কমে যায় তখন কি ঘটনা ঘটে, বাড়ে গেলে তো ওটা মেডুলাতে নিয়ে গেল, ভ্যাসোমিটার কন্ট্রোলকে কেন্দ্রকে কি করলো, থামাই দিল, মানে স্টপ করে দিল। যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায় তখন কি হয়, তখন মনে রাখতে হবে, তখন ক্যারোটিড ব্যারিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, এই যে ক্যারোট ক গ মনে রাখবা, ক খ গ পড়ছো না, ক গ, ক্যারোটিড থেকে যায় গ্লোসোফেরেঞ্জিয়ালের মাধ্যমে, আর অ্যাওর্টিক থেকে যায় ভেগাসের মাধ্যমে। ঠিক আছে, এই দুটার মাধ্যমে যায়। এটা আমি মনে রাখতাম এমনি, কাগজের আভাস। কাগজের আভাস মানে কি ভাই, মানে হইতেছে ক্যারোটিড থেকে যাবে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, আর অ্যাওর্টিক থেকে যাবে ভেগাসের মাধ্যমে, যে মেডুলা অবলঙ্গনে যাবে, তারপর ওটা আলটিমেটলি কন্ট্রোল করবে। আর নিম্নচাপ ব্যারিসেপ্টর কি করে, আয়তন বা ভলিউম কন্ট্রোল করে। নিম্নচাপ ব্যারিসেপ্টর কোথায় কোথায় থাকে, এটা খুব দেয় পরীক্ষাতে, দুইটাই দেয়, একটা মনে রাখবা, দুইটা মনে রাখার দরকার নাই। নিম্নচাপ ব্যারিসেপ্টরের ক্ষেত্রে মনে রাখতে পারো ডানে সাপ। ডানে সাপ মানে কি, ডানে মানে হচ্ছে ডানেট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, শেষ পড়া। আর সাপ মানে কি, সতে সিস্টেমিক শিরা আর পথে পালমোনারি রক্তবাহিকা। পথে কি বাবা, পালমোনারি রক্তবাহিকা। ঠিক আছে, এগুলাতে আমরা কি পাবো, এগুলাতে হচ্ছে আমরা নিম্নচাপ ব্যারিসেপ্টর পাবো। পারা যাবে, আসবে কিন্তু। আর নিম্নচাপ ব্যারিসেপ্টর কেমনে কাজ করে, ভলিউমের মাধ্যমে। ভলিউম বা আয়তন কার কার থাকে, র দিয়ে, যেগুলো রতে কি হয়, রতে রক্ত হয়, রতে রেচন বা মুতু হয়, তাই না, এই যে রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র। ঠিক আছে, আচ্ছা, আয়তন রিসেপ্টর যেটা মানে রক্তের আয়তন কন্ট্রোল করার মাধ্যমে নিম্নচাপ ব্যারিসেপ্টর কাজ করে। তো এটা আসলে কি করে, এটা আসলে হাইপোথ্যালামাসে কি করে বলতো, বার্তা পাঠায়। এবং হাইপোথ্যালামাস থেকে এডিএইচ সিক্রেশন হয়, তোমরা সবাই জানো। এডিএইচ যখন বেশি বেশি সিক্রেশন হয় তখন কি হয়, তখন বডি থেকে পানি বের হতে পারে না। আর এডিএইচ যখন কম সিক্রেশন হয় তখন বডি থেকে পানি বের হয়ে যায়। দেখবা এখানে এডিএইচ হরমোন হেল্প করে। এছাড়া রক্তের আয়তন যদি কমে যায় তখন জাক্সা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন বের হয়। রেনিন আলটিমেটলি কি করে বলতো, আয়তন আবার বাড়ায় দেয়, ব্লাড প্রেশার বিপিটা আবার বাড়ায় দেয়। সেগুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে কি কি লাগবে, বায়োরিসেপ্টরের অপর নামগুলা, বায়োরিসেপ্টরের পজিশন গুলা, বায়োরিসেপ্টর ব্লাড প্রেশার বেড়ে গেলে কেমনে কন্ট্রোল করে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো সংবহন পদ্ধতি। এটা তুমি পড়াই দিছি একটু আগে, মনে পড়ে, চারটা সংবহন ছিল, সিস্টেমিক, তারপরে পালমোনারি, তারপরে কি বলতো বাবা, পোর্টাল আর করোনারি, তাই না। আচ্ছা, এটা আপনি পড়াই দিই। সিস্টেমিক মানে বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে অ্যাওর্টা দিয়ে টিস্যুতে যে মহাশিরা দিয়ে আবার ঘুরে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। পালমোনারি মানে কোথায় যাবে, কিন্তু মেডিকেলে আসছিল। পালমোনারি মানে কোথায়, মনে রাখবা আমাদের পালমোনারি শিরা আছে টোটাল 4টা। ঠিক আছে, মুখস্থ করো। যেটা মেইন কথা সেটা হইতেছে পালমারি শুরু হবে কই থেকে, ওই ডান ভেন্ট্রিকল থেকে পা ধরে, মনে পড়ছে, এই পালমারি ধমনী দিয়ে লাংসে যাবে, লাংস থেকে আবার পাস করবে পালমারি শিরা দিয়ে, আবার বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল। ঠিক আছে, এটাও পড়া হয়ে গেছে। এটা এই পার্থক্যটা একটু পড়বা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পোর্টালটা আমি একটু আগে পড়াই দিছি। পোর্টাল বলছিলাম না, পোর্টালের ক্ষেত্রে কি হয়, পোর্টালের এই যে পোর্টাল সংবহনের এখানে এই যে কি বলে, এগুলো একটা বর্ণনাগুলো দেখবে, মেইনলি পৌষ্টিক অঙ্গ যেগুলো আছে নিচে নিচে আছে, ওগুলো থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে লিভারে আসে, পরবর্তীতে হেপাটিক শিরার মাধ্যমে ইনফিরিয়র ভেনা কাভাতে যায়, হৃৎপিণ্ড যায়, ডিরেক্টলি কিন্তু হার্টে যায় না। মনে পড়ছে, এটাও পড়াই দেওয়া হয়েছে। এরপর আসে বাবা এই যে হৃৎপিণ্ডে সংবহনের প্রয়োজনীয়তা আছে, এগুলো একটু দেখো। ঠিক আছে, করোনারি সংবহন, হার্টের নিজেরও পুষ্টি লাগবে। এখন হার্ট নিজে কেমনে নেয়, ওই যে সিস্টেমিক ধমনী, ওর মাধ্যমে, ওখান থেকে করোনারি ধমনীর মাধ্যমে সে নিজে পুষ্টি নেয়, হৃদপ্রাচীরে যায়, পরবর্তীতে করোনারি শিরা দিয়ে সে ডানার আবার পাঠায় দেয়। ঠিক আছে, তাহলে করোনারি সংবহন মানে হার্ট নিজে পুষ্টি নেয়, নিজে পরবর্তীতে আবার কার্বন ডাইঅক্সাইড রক্তটা ফেরায় দেয়। ঠিক আছে, আচ্ছা, এগুলো পার্থক্যগুলো দেখবে। এখন আসে বুকে ব্যথা। ভাই বুকে ব্যথা হলে কি হার্টের সমস্যা, না, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। চেস্ট পেইন কি কি কারণে, প্লুরিসি হচ্ছে তোমার ফুসফুসের আবরণের সমস্যা, মানে প্লুরাতে সমস্যা। হ্যাঁ, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। নিউমোনিয়া, যদি ফুসফুসের জীবাণু সংক্রমণে, ফুসফুসের ভিতরে লাংসের সমস্যা, বুঝো কথা, একটা কিন্তু লাংসের আবরণের সমস্যা। ঠিক আছে, আবরণের সমস্যা হলে প্লুরিসি, আর লাংসের ভিতরে সমস্যা হলে এটাকে বলে কি বলতো, নিউমোনিয়া। পালমোনারি এম্বলিজম কথাটার মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা। ঠিক আছে, রক্ত ঢুকে যাওয়া। ঠিক আছে, ইনফেকশন সৃষ্টি দেখবা। কষ্ট কন্ডাইটিস, কষ্ট মানে হচ্ছে পশুকা,
ঠিক আছে, পরশুকা গুলা সংযোগস্থলে ব্যথা হবে, পরশুকার ভাঙ্গন, রিফ্র্যাকচার হইতে পারে, তখন বুকে ব্যথা হইতে পারে, নার্ভ কম্প্রেশন এর কারণে বুকে ব্যথা হতে পারে, গল স্টোন পিত্ত পাথর হইলে বুকে ব্যথা হইতে পারে, দুশ্চিন্তার কারণে হইতে পারে, এগুলো দেখবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো কিছু আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা যেটাকে আমরা বলি সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা কি মনে রাখতে হবে, হার্টের বা রক্তনালীর যে রোগগুলো আছে, কি বললাম বাবা, হার্টের বা রক্তনালীর যে রোগগুলো আছে সেগুলোকে আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার হৃদরোগ। ঠিক আছে, আচ্ছা যেমন হার্টের কি কি সমস্যা হইতে পারে, হার্ট ধরো কারো বড় হয়ে গেছে, এটাকে বলে মেগা কার্ডিওমেগালি। ধরো কারো হার্টের ভালভের সমস্যা, এটাকে বলে ভালভিউলার ডিজিজ। কারো হার্টের কি হয়েছে, জন্মগতভাবে হার্টের সমস্যা ফুটা, ঠিক আছে, এটাকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ। তারপরে কারো হার্টের আবরণে পেরিকার্ডিয়ামে ইনফেকশন হয়েছে, পেরিকার্ডাইটিস। হ্যাঁ, আবার ধরো কারো হার্টের মায়োপ্যাথি মানে হার্টের পেশিতে সমস্যা, হৃদপেশিতে সমস্যা, ঠিক আছে, হৃদপেশি গুলা কাজ করতেছে না, এটাকে বলে কার্ডিও মায়োপ্যাথি, যেটা নিউমেটিক ফিভার করে আলটিমেটলি, তাই না? আচ্ছা, এই যে রিউমেটিক ফিভার, ঠিক আছে, রিউমেটিক ফিভার হতে পারে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা রিউমেটিক জ্বরের কারণে রিউমেটিক ফিভার হতে পারে, যেটা আলটিমেটলি হৃদপেশি এবং ভালভের রোগ করে। তো এগুলা কিন্তু ভাই সবই হার্টের রোগ, এগুলো কিন্তু সবই কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমি কি বোঝাতে পারছি? এই সবগুলো কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই যে তোমার আবারও বলি, হার্ট বড় হয়ে গেল, হ্যাঁ হার্ট বড় হয়ে গেল, কার্ডিওমেগালি, বা তোমার এখানে এই যে ভালভের সমস্যা, কনজেনিটাল মানে জন্মগত সমস্যা, তারপরে কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাসেলের সমস্যা, পেরিকার্ডিয়ামের সমস্যা, রিউমেটিক ফিভারের হইলো, বা এই যে তোমার এগুলা দেখবা এই সবগুলোই হার্টের কি বলতো কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখানে একটা কথা আছে, একটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ আর একটা হলো করোনারি ধমনী। এই যে করোনারি হার্ট ডিজিজ, এটি কিন্তু আবার আলাদা জিনিস। কি বললেন? হ্যাঁ, হার্টের যে কোনো সমস্যা, হার্ট বড় হয়ে গেছে কার্ডিওমেগালি, এটা তো করোনারি ধমনির সমস্যা না। করোনারি ধমনির সমস্যা হলে এক্সক্লুসিভলি তিনটা সমস্যা হয়, তোমার বই দেওয়া আছে, একটা অ্যানজাইনা, একটা হার্ট অ্যাটাক, একটা হার্ট স্ট্রোক হইতেছি। ঠিক আছে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক আর কি বলতো, একটা হচ্ছে হার্ট ফেলিওর। ঠিক আছে, হার্ট স্ট্রোক নাকি, হার্ট স্ট্রোক কি হয় রে? না, হার্ট স্ট্রোক কিন্তু হয় না, ব্রেন স্ট্রোক হয়। আচ্ছা আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে করোনারি ধমনীতে যদি সমস্যা হয় তখন ইস্কেমিয়া হয়, আলটিমেটলি অ্যানজাইনা, তারপর হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিয়ার হয়। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে যদি কোনো কারণে ধমনীর মধ্যে, ধরো এটা হচ্ছে আমাদের ধমনীটা, এর মধ্যে ধরো কোনো কারণে এরকম চর্বি জাতীয় পদার্থ প্লাক জমে গেছে, তখন অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু কি হয় বলতো, হয়। এই কথাটাই বলছে এখানে। ঠিক আছে, একদম কি বলে রক্তনালীর ভিতরে এন্ডোথেলিয়াম যে লেয়ার গুলো আছে এখানে কিন্তু এটা জমা হয়, প্লাক তৈরি করে, তো রক্ত বন্ধ হয়ে গেল তো সবই শেষ। যাই হোক, তো চলো শুরু করি। করোনারি হৃদরোগ গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, মানে করোনারি ধমনীতে সমস্যা, ওইটার কারণে যে সমস্যাগুলো হয় এটার একটা কনসিকুয়েন্স আছে, মানে একটার পর একটা ফলো হয়। যেমন ধরো কোনো কারণে কারো করোনারি ধমনী এরকম আছে, এখানে কি হয়েছে, এখানে ধরো কোনো কারণে এরকম প্লাক জমা হয়েছে, এখানে ধরো একটু কোনো কারণে কি হয়েছে, এরকম প্লাক জমা হয়েছে, হয়েছে, হইলো, একটু ফাঁকা আছে, ওইটা দিয়ে কোনো মতো রক্ত যায় যায় না, যায় যায় না, তখন কি হবে, পুরো রক্তটা কি যাচ্ছে হার্টে? না। তো পুরো রক্ত না গেলে অক্সিজেন যাচ্ছে না, তার মানে কি পেশেন্টের মনে হবে দম বন্ধ হয়ে আসতেছে, দম বন্ধ হয়ে আসতেছে। ঠিক আছে, পেশেন্টের কি মনে হবে, দম বন্ধ হয়ে আসতেছে। তো এটা কি বলে, এই যে মনে হচ্ছে অক্সিজেন যায় না যায় না যায় না, এটাকে বলে অ্যানজাইনা। অ্যানজাইনা মানে হৃদশুল বলে এটাকে। ঠিক আছে, মানে মনে হবে অক্সিজেন ঠিক মতো পাইতেছে না, মানে পাইতেছে আবার পাইতেছে না, মানে ওই যে বলে মানে লুজ কানেকশন, মানে নাই আবার হচ্ছে, একটু হচ্ছে আবার নাই, মানে যায় যায় না এরকম, এটাকে বলে অ্যানজাইনা। এটাকে অ্যানজাইনা পেক্টোরিস বলা, এটা হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা। ঠিক আছে, কারণ অলরেডি কেন হলো বুঝছো তো, করোনারি ধমনীর মধ্যে প্লাক প্রায় জমে গেছে। ঠিক আছে, ওকে। এখন অ্যানজাইনা অনেকভাবে হইতে পারে, স্থির স্টেবল অ্যানজাইনা, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুকের ব্যথা অনুভূত হয় পরে ঠিক হয়ে যায়, বিষণ্ণতার কারণে হতে পারে। হ্যাঁ, তারপরে যে বিশ্রামের সময় বুকে ব্যথা হয় এটাকে বলে অস্থির অ্যানজাইনা। ঠিক আছে, আচ্ছা, এই যে দীর্ঘ সময় ধরে হয়। আর একটা ঘুমের সময় হতে পারে, বিশ্রাম বা ঘুমের সময়, এটাকে বলে প্রিন্স মেটাল অ্যানজাইনা। ঠিক আছে, দেখবো তার অ্যানজাইনা কয় প্রকার, তিন প্রকার। অ্যানজাইনা মানে কি যায় না, অক্সিজেন যায় না, যখন অক্সিজেন যায় না তখন কি হয়, শ্বসন হয় না, সবাৎসন হয় না, সবাৎসন না হলে কি হয়, অবাৎসন হয়, অবাৎসন হলে কি তৈরি হয়, পাইরেভিক অ্যাসিড তৈরি হয়, পাইরেভিক অ্যাসিড তৈরি হলে কি হয়, বুকে ব্যথা হয়। ঠিক আছে, আচ্ছা, আলটিমেটলি ওই যে পাইরেভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড হলে কি হয় বলতো, ব্যথা হয়। আচ্ছা, অ্যানজাইনার কিছু লক্ষণ আছে, স্টার্নামের পিছনে ব্যথা হবে, বুকে ব্যথা হবে, 5 থেকে 30 মিনিট থাকবে, ব্যথা কই থেকে আসবে বুঝবা না, দেখবে এগুলা গেল। এখন আসো, এই যে আমি তোমাকে একটু আগে বললাম, এই যে সুন্দর একটা কি ছিল, সুন্দর একটা এখানে রক্তনালী ছিল, রক্তনালীর মধ্যে রক্ত যাচ্ছে, কত সুন্দর, ভেরি গুড, এক্সিলেন্ট। কিন্তু সমস্যা হইতেছে একদম গেছে গা ব্লক হয়। এবার এবার কি হবে, এবার পুরো রাস্তায় ব্লক, তখন তখন হার্টে আর রক্তই যায় না। হার্টে যদি রক্ত না যায়, তুমি চিন্তা করো, তুমি যদি খাওয়া না পাও তুমি মরে যাবা না, খাওয়া না পাইলে অনেকদিন ধরে খাওয়া পাইতেছে না, মরে যাবে না। হার্ট ধরো খাওয়া পাই, হার্টের খাওয়া কি পুষ্টি, পুষ্টি পাইতেছে না, অক্সিজেন পাইতেছে না, হার্টের মাসল গুলো মরে গেছে।
হার্টের পেশিগুলো কি হয়েছে, মরে গেছে। হার্টের পেশিগুলো যখন মরে যায় তখন হার্টের মায়োকার্ডিয়ামের মধ্যে ইনফার্কশন হয়। মায়োকার্ডিয়াম মানে পেশি, বেসিক গুলো বুঝে নাও। ইনফার্কশন মানে অক্সিজেনের অভাবে মরে যাওয়া। তো কোনো কারণে করোনারি ধমনির মধ্যে চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন এগুলো জমা টমা হয়ে প্লাক তৈরি হলো এবং আলটিমেটলি দেখা গেল মায়োকার্ডিয়াল ইনফাকশন হইলো। ইনফাকশন মানে অক্সিজেনের অভাবে মরে গেছে, অপর্যাপ্ত রক্তের অভাবে মরে গেছে। মায়োকার্ডিয়াম মানে হৃদপেশি। তখন বুঝে গেছে কথাটা। এটাকে ডাক্তারি ভাষায় বলে এমআই। কি বলে? এমআই, মায়োকার্ডিয়াল ইনফাকশন। হার্ট অ্যাটাক বলে আসলে কিছু নাই। হার্ট অ্যাটাক বলে আসলে কিন্তু ডাক্তারি ভাষায় কিছু নাই। ডাক্তারের কাছে হাসপাতালে এলে বলবে দেখো এমআই হয়েছে। এমআই মানে কি? মায়োকার্ডিয়াল ইনফাকশন। ইনফাকশন মানে অক্সিজেনের অভাব হয়েছে, পেশেন্টের পেশিগুলো মরে গেছে। কথা বুঝছো? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তখন হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি? বুকে ব্যথা হবে, তারপরে আপার, এটা কিন্তু লোয়ার না, সাবধান, ঊর্ধ্বাঙ্গে ব্যথা হবে, ডিসকমফোর্ট হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, বমি বমি হবে, ঠিক আছে, ঘুমে ব্যাঘাত হবে। এবং এরপর আসো, তাহলে আমার কি হইলো? প্রথমে অক্সিজেন যায় না, যায় না, যায় না, এনজায় না। এরপর কি হইলো? এরপর হার্ট অ্যাটাক হইলো, পেশিগুলো মরে গেছে। তার হৃদপেশি যদি মরে যায়, এখন চিন্তা করো, হার্টকে তো এরকম করে পাম্প করতে হবে। পাম্প না করলে রক্ত কি পুরোপুরিতে যাবে? হৃদপেশি যেটা জিনিসটা পাম্প করে ওই তো মরে গেছে। তো হার্ট যখন হৃদপেশিগুলোই মরে গেছে তখন পুরো বডিতে পাম্প করে কি রক্ত পাঠাইতে পারবে? পারবে না। তো রক্ত যদি পাঠাইতে না পারে তাহলে বেটা রক্ত পাঠাইতে ব্যর্থ। ইয়েস, এই কথাটা এখানে বলছে যে যদি কোনো কারণে হৃৎপিণ্ড তার দেহের চাহিদা অনুযায়ী রক্ত যোগান না দিতে পারে তখন হার্ট নিজে ফেল করতেছে। এটাকে আমরা বলি হার্ট ফেলিওর। তাহলে হার্ট ফেলিওর কি জিনিস বুঝছো? যখন হৃৎপেশিগুলো মরেই গেছে, সব শেষ, তখন হার্ট দেহের চাহিদা অনুযায়ী পুরো বডিতে রক্ত সাপ্লাই করতে পারতেছে না। এটাকে আমরা বলি হার্ট ফেলিওর। ঠিক আছে, হার্ট ফেলিওর অনেক কারণে হতে পারে। মাইগ্রেন ইনফেকশনের জন্য হতে পারে, হাই ব্লাড প্রেশারের কারণে হতে পারে, কপাটিকার কারণে হতে পারে, ধমনীতে ব্লক হলে হতে পারে, হ্যাঁ, তারপর অ্যারিথমিয়ার কারণে বা ছন্দপতন হলে হতে পারে, রক্ত শূন্যতার জন্য হতে পারে, দেখবে বার্ধক্যের জন্য হতে পারে। ঠিক আছে, হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটো কিন্তু এক জিনিস না। অনেকে বলে হার্টে স্ট্রোক হয়েছে, না ভাই, স্ট্রোক হয় ব্রেইনে। স্ট্রোক হয় কি বলতো? ব্রেইনে, ঠিক আছে। আচ্ছা, ব্রেইনের ক্যারোটিড ধমনী যদি ছিঁড়ে যায় তখন স্ট্রোক হতে পারে, ঠিক আছে। হার্ট অ্যাটাক কি হয়? করোনারি ধমনীর মধ্যে যদি সমস্যা হয়, ঠিক আছে, তখন হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে। হার্ট অ্যাটাকের ফলে বুকের মাঝখানে অসহ্য কি হয়? চাপ হয়, অস্বস্তি হয়, বুকে ব্যথা হয়, দম বন্ধ, শীতল ঘাম হয়, মৃত্যু হয়। স্ট্রোক হলে কি হবে? স্ট্রোক যেহেতু ব্রেনের সমস্যা, তো ব্রেনের সমস্যা হলে কি হবে? ব্রেনের অংশগুলো প্যারালাইজড হয়ে যাবে। ব্রেনের পার্টস গুলো, ধরো তোমার কথা বলার যে অংশটা সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে, তারপর তোমার হাত চলাচলের যে অংশটা সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে। ব্রেইনের সমস্যা হলে প্যারালাইসিস হয়ে যাবে, ঠিক আছে। প্যারালাইসিস হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়, ঠিক আছে, দেখবা। তাহলে স্ট্রোক হয় ব্রেইনে, আর হার্ট অ্যাটাক হচ্ছে কোথায় বলো তো? হার্টে, করোনারি ধমনীর মধ্যে। হার্ট ফেলিয়ার তো বোঝাই দিচ্ছে। হার্ট ফেলিয়ার কিছু লক্ষণ আছে। সক্রিয় বা নিষ্ক্রিয় ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হবে, মাথার নিচে দুইটা বালিশ না দিলে শান্তি পাবে না, ঠিক আছে, ফুসফুস করে শ্বাস প্রশ্বাস নিবে, গোলাপি মিউকাস বের হবে, পুরা বডিতে হচ্ছে লিকুইড দিয়ে ভরে যাবে, মানে পুরা মনে হয় হাত পায়ে পানি জমছে, বুঝছো? মানে পুরা বডিতে পানি জমবে, ঠিক আছে পেশেন্টের। তারপরে কি হবে? পেশেন্ট অনেক টায়ার্ড থাকবে, ঠিক আছে, মানে কিছু না করতেই টায়ার্ড, ঠিক আছে, প্রচুর টায়ার্ড, ঠিক আছে। তারপর জুতা পড়তে গেলে আঁটো সাঁটো লাগবে, দেখবে এগুলো। হৃৎপিণ্ড মনে হবে এমন ভাবে মানে দ্রুত চলার চেষ্টা করবে, মনে হবে যে সে প্রতিযোগিতা করতেছে, ঠিক আছে। এই হলো কথা। এখন হৃদরোগ সৃষ্টিকারী কিছু উপাদান আছে, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে। এই যে 55 বছর বয়সী মানুষের মধ্যে হৃদরোগের ঝুঁকি থাকে, বাবা ভাইদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে 65 হবে। হ্যাঁ, কেউ যদি ধূমপান করে, ধূমপানের যে নিকোটিনটা আছে এটা রক্তনালী সংকোচন করে, কার্বন মনোক্সাইড অন্তঃপর্দাকে নষ্ট করে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এগুলো একটু পইরো হালকা করে, হ্যাঁ, কোলেস্টেরল অ্যাথেরোস্ক্লেরোসিস করে। এখন আসো, এই যে তোমার হার্টের যে রোগ সমস্যাগুলো হইলো, এগুলো তো টেস্ট আছে, এমনি তো তুমি আর বলতে পারবে না কেমনে হয়। তো এখন আসো দেখি, এই যে হার্টবিটের শব্দ শুনে ডাক্তাররা, হ্যাঁ, পা ফুলে গেছে, কারে শিরা ফুলে গেছে, লিভার বড় হয়ে গেছে, এসব দেখে বুঝে যে হার্টে কিছু একটা সমস্যা। তাহলে প্রথমে আমরা কি করি? এক্সরে করে অবস্থা জানি। দ্বিতীয় হইতেছে, যদি বলে প্রাথমিক অবস্থা জানবা কেমনে, তাহলে উত্তর হবে ইসিজির মাধ্যমে। এটা কিন্তু আসছিল মেডিকেলে, হ্যাঁ, এই যে 2 নাম্বারটা, ডেন্টালে 3 নাম্বারটা আসছিল ইসিজি। তাহলে যদি বলে আহ, আমরা হার্টের প্রাথমিক রোগ নির্ণয় করার জন্য কি করব, দেখবে ডাক্তারের কাছে গেলে কমন যে জিনিসটা দেবে সেটা হচ্ছে ইসিজি। ইসিজি দিবেই, ঠিক আছে। এছাড়া ইটিটি দেয়। ইসিজি মানে কি? ইকোকার্ডিওগ্রাম। ইটিটি মানে কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট, মানে তোমাকে একটা ব্যায়াম করতে দিবে, ঠিক আছে, ওই অবস্থায় তোমার হার্ট কেমন পারফরমেন্স করতেছে সেটা দেখবে। বিএনপি, মনে রাখবা, বিএনপি মানেই ফেল, বিএনপি মানেই ফেল, বিএনপি মানেই ফেল, মানে হার্ট ফেলিওর জানার জন্য আমরা বিএনপি করে থাকি, ঠিক আছে, রক্তের বিএনপি করি, রক্তের বিএনপি করি, ব্রেইন নাট্রিওটিক পেপটাইড। আচ্ছা, অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে মনে রাখবা এ, অ্যাঞ্জিওগ্রামের এ, আর হবে বি, মানে হার্টে কতটুকু ব্লক আছে, মানে এই যে এক ধরনের যে আমরা মানে হার্টে ধরে রিং টিং করাবো বা অন্য কিছু করবো, কতটুকু ব্লক আছে এটা তো আগে দেখতে হবে, নাহলে বুঝবো কেমনে।
এনজিওগ্রাম করতে হয়। কি করতে হয়? এনজিওগ্রাম করতে হয়। আচ্ছা, পেশি, পেশি মানে মায়ো, মায়ো আবার এম দিয়ে মনে রাখবা। পেশির অবস্থা জানার জন্য আমরা এমআরআই করি। এছাড়া কি করি? আমরা উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা, চর্বির পরিমাণ নির্ণয় করে হৃদরোগ করি। ঠিক আছে, মানে ধারণা নেই। আর এইটা হচ্ছে 9 নাম্বারটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। হার্ট অ্যাটাকের নিশ্চিত পরীক্ষা হচ্ছে ট্রোপোনিন আই। হার্ট অ্যাটাকের নিশ্চিত পরীক্ষা মানে কোনো সন্দেহ ছাড়া পরীক্ষা কি বলতো? ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই টেস্টের মাধ্যমে নিশ্চিত জানা যাবে। ঠিক আছে, দেখবে এগুলা। ঠিক আছে, তারপরে সেখান থেকে পেসমেকার। পেসমেকার কি মনে রাখতে হয়? পেসমেকার দুই ধরনের হয়, একটা প্রাকৃতিক, যেটা এসে নোটটা ছিল, প্রাকৃতিক পেসমেকার, আর একটা কৃত্রিম পেসমেকার। ঠিক আছে, এই যে হার্ট, এই যে হৃৎপিণ্ড যখন স্বাভাবিকের চেয়ে কি করে বলতো? উল্টাপাল্টা মানে তোমার স্পন্দন করতেছে, ওটাকে আমরা অ্যারিথমিয়া বলি। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো এখান থেকে। পেসমেকার কি আবিষ্কার করছে? চার্ডাক এবং গ্রেট ব্যাচ 1969 সালে গণ অভ্যুত্থানের সময়, তাই না? পেসমেকার আবিষ্কার করছে। পেসমেকারে এটা মেডিকেল আসছিল, লিথিয়াম ব্যাটারি থাকে। এটা কিন্তু রিচার্জ করা যায় না, লিথিয়াম আয়ন ব্যাটারি না, লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, জেনারেটর থাকে, সেন্সর থাকে, ইলেকট্রোড থাকে। ঠিক আছে, সেন্সর গুলাকে বলে ইলেকট্রোড, এই যে সেই মুখস্থ করবা। ঠিক আছে, আর মুখস্থ করবা সেই তালি। তালি মানে কি? তার গুলাকে বলে লিড। এই যে পেসমেকারের তার গুলাকে বলে লিড, আর সেন্সর গুলাকে বলে ইলেকট্রোড। তার কতগুলা থাকে? 1 থেকে 3টা। এখনো সেখানে আমরা দেখবো টোটাল 3 ধরনের কি থাকে বলতো? পেসমেকার থাকে। এক প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ, আর একটা ত্রিপ্রকোষ্ঠ। এক প্রকোষ্ঠ ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র একটা তার থাকে। হ্যাঁ, শুধুমাত্র ডানেট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ নিয়ে যায়। আর দ্বিপ্রকোষ্ঠের ক্ষেত্রে কি হয়? ডানেট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে নিয়ে যায়। দেখো ওখানে কিন্তু বা ছিল। এক প্রকোষ্ঠের ক্ষেত্রে একটাতে যে কোনো নিয়ে যায়, দ্বিপ্রকোষ্ঠের ক্ষেত্রে দুইটাতে সমস্যা, দুইটাতে নিয়ে যায়। আর ত্রিপ্রকোষ্ঠ মানে হার্টের অবস্থা খুবই খারাপ, তো এখানে ডানেট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল। তুমি যদি হার্টের ছবিটা দেখো তাহলে একদম ক্লিয়ার হবে। এটা ডানেট্রিয়াম, এটা ডান ভেন্ট্রিকল এবং এটা বাম ভেন্ট্রিকল, মানে এইভাবে ঘুরতেছে জিনিসটা। ঠিক আছে, এই যে এইভাবে এইভাবে এইভাবে। ঠিক আছে, প্রথমে ডানেট্রিয়াম, তারপর ডানেট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, তারপর ডানেট্রিয়াম, ডান ভেন্ট্রিকল আর বাম ভেন্ট্রিকল, এভাবে ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা দেখবা পেসমেকার কেমনে কাজ করে এগুলো তোমার তো দরকার নেই। পেসমেকারের মেয়াদটা মুখস্থ করবা। ঠিক আছে, আর তার কারো যদি ডাইনোসর যুগের বই হয় তাহলে কিন্তু এটা 5 থেকে 10 লেখা থাকবে, এটা কিন্তু 7 থেকে 10 হবে। মেকানিক্যাল হার্ট, ডাইনোসর যুগের বইগুলো নাই, এটা একটু লিখে নিবা। হ্যাঁ, আর থাকলে তো ভালো। মেকানিক্যাল হার্ট কি? প্রতিস্থাপনের জন্য আমরা হার্টের মধ্যে মেকানিক্যাল হার্ট বসাই, মানে আমরা কি করি বলতো? মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট করতে পারি। এটাকে বলে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, মানে লেফট ভেন্ট্রিকলকে হেল্প করবে। ঠিক আছে, বাংলাদেশে প্রথম 2-3-2022 সালে এই যে ইউনাইটেড হাসপাতালে কি করা হয়েছে বলতো? জাহাঙ্গীর কবির কি করছে? মেকানিক্যাল হার্ট বসাইছে 42 বছর বয়সে একজন মহিলা। ঠিক আছে, হার্টমেট 3, 4 ঘন্টা ধরে অপারেশনটা হয়েছে। দেখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসে ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, চিন্তা করো যে কোনো কারণে পেশেন্টের ধরো আমার ব্লক হয়ে গেছে, এখন কি করবা? এখন বুদ্ধি একটা, কেটে তুমি কি করো বলো তো? তুমি হচ্ছে ওই সার্জারি করো, মানে ধমনী ধরো ব্লক হয়ে গেছে বা ধমনী ব্লক হয়ে গেছে, অন্য জায়গা থেকে নিয়ে এসে কেটে লাগায় দাও। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি মানে বুক কেটে অস্ত্রোপচার করব। ঠিক আছে, বুক কেটে অস্ত্রোপচার করব, এটা বিগ এলো, বিগ, বিজ্ঞানী নামের মধ্যে বিগ বলা আছে, বিগ মানে বড়। তার মনে রাখবা, ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে বুক কেটে আমরা ওপেন করি, আর বিজ্ঞানীর নামের মধ্যে ব আছে, বিগ এলো, বিগ এলো। বিগ এলো হচ্ছে বিজ্ঞানী ঠিক না, ডাক্তার আর কি, ডাক্তার এই সার্জারিটা করছিল। ঠিক আছে, আচ্ছা এখন ওপেন হার্ট সার্জারি অনেকগুলো আছে, এই যে এখানে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। ঠিক আছে, নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। ঠিক আছে, আর অন পাম্প সার্জারি হলে হৃদ ফুসফুস মেশিন ইউজ করা হয়, এগুলো আমরা দেখবো, আসো। সো এখানে আমরা এখানে মনে রাখবো ওপেন হার্ট সার্জারি 3 ভাবে হইতে পারে। কি কি লিখে নাও? একটা হচ্ছে অন পাম্প, একটা হচ্ছে অন পাম্প, একটা হচ্ছে অফ পাম্প। ঠিক আছে, একটা কি বাবা? অফ পাম্প। একটা কি, এটা বাদ দিয়ে দিছে নতুন বই, এটা লাগবে, এটা মেডিকেলের প্রশ্ন আসছে, তো আলিম স্যারের বইও আছে। আর একটা হচ্ছে রোবট সহযোগী। ঠিক আছে, একটা অন পাম্প, একটা অফ পাম্প, একটা রোবট। মনে রাখতে হবে অন পাম্প কি, একটা হচ্ছে অন পাম্প, একটা হচ্ছে অফ পাম্প, একটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। মনে রাখতে হবে অন পাম্প যেটা, সেটা কি করা হয়? সেটা হচ্ছে আমরা দেখো, এখন আমি আমি মানে পুরো হৃৎপিণ্ডটা মানে কেটে ওপেন করে আমি ওখানে চিকিৎসা করবো, ওখানে আমি টেস্ট করবো, রাইট? সো এটা তার মানেটা আসলে কি? আমি চাইতেছি যে হৃৎপিণ্ড, আমি যদি চাই, আমি ডাক্তার হিসেবে যদি চাই বা পেশেন্টের যদি চায় যে আমার হার্টের উপর প্রেশার বেশি না পড়ুক, তাহলে বিজ্ঞানের মানে ডাক্তার একটা কাজ করে, কি করে? হার্ট যে পাম্প করতেছে না, এই হার্টের রক্তনালী গুলা খুলে ওরা অন্য জায়গায় লাগায় দেয়, তখন একটা বাইরের একটা পাম্প ওই কাজটা করে, হার্ট তখন রিল্যাক্স হয়ে গেছে। কথাটা বুঝছো? হার্ট তখন কি হয়ে গেছে? রিল্যাক্স হয়ে গেছে, তখন আরামে চিকিৎসা করতে পারে বা আরামে অপারেশন করতে পারে। অন পাম্প কথাটার মানে কি? মানে বাইরে একটা পাম্প অন হয়ে আছে, যেটা হার্টের কাজ করতেছে, হার্ট তখন কাজ করতেছে না, হার্টের তোমরা আরামে অপারেশন করো। আর অফ পাম্প মানে হইতেছে হার্টের বাইরে যে পাম্পটা আছে ওইটা অফ হয়ে আছে, হার্ট নিজে বিট করতেছে, ওইখানেই ডাক্তার কি করতেছে? অপারেশন করতেছে। তো একটা অন পাম্প ক্লিয়ার,
অন পাম্প মানে বাইরে পাম্পটা অন হয়ে আছে, অফ পাম্প মানে হইতেছে কি বলতো, বাইরের পাম্পটা অফ হয়ে আছে। আর রোবট সহযোগী সার্জারি মানে রোবোটিকের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, রোবট করতেছে। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওপেন হার্ট সার্জারির পর আইসিইউতে নিয়ে যাওয়া হয়, 2-3টা নল লাগাইতে হয়, কারণ কিছু লিকুইড টিকুইড বের হয়, এগুলা দেখবা। এখন আসো বাইপাস সার্জারি। তো বাইপাস সার্জারি মানে কি? এই যে করোনারি বাইপাস সার্জারি মানে হইতেছে, করোনারি বাইপাস সার্জারি সামগ্রিক যে অস্ত্রোপচার, এটাকে করোনারি বাইপাস সার্জারি বলা হয়। অর্থাৎ যদি লুমেন অরুদ্ধ হয়ে যায়, তাহলে বডির অন্য জায়গা থেকে একটা ধমনী নিয়ে এসে আমরা এখানে লাগাই দিই, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস যদি হয়, অর্থাৎ ধমনীর মধ্যে যদি কোনো কারণে প্লাক জমা হয়, ধরো এটা হচ্ছে ধমনী, এর মধ্যে ধরো প্লাক জমা হয়েছে, তখন আমরা কি করব? তখন আমরা এই অ্যাথেরোমেটাস প্লাকটা জমা হয়, এটা আমাদেরকে কি করতে হবে? এটা ধরো আর ঠিক করা যাইতেছে না, ড্রিল করা যাইতেছে না কোনোভাবেই না, তো এটা বাদ দিয়ে আমরা একটা বাইপাস তৈরি করি ভাবে, ঠিক আছে, এদিক দিয়ে একটা বাইপাস রাস্তা তৈরি হয়, ঠিক আছে। এই যে 45 বয়সে পুরুষ এবং 55 বেশি নারীদের দেখা যায়, 50 থেকে 70% সংকীর্ণ হলে বুকে ব্যথা হয়, 90 থেকে 99% হলে অস্থির অ্যাঞ্জাইনা হয়, এগুলো একটু পড়বা। যদি আমরা এটা করি 3 থেকে 5 ঘন্টার মধ্যে বাইপাস হয়ে যায়, এবং মনে রাখতে হবে এখানে 2 মাসের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এনজিওপ্লাস্টি, যেটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 প্রশ্ন আসছে। তোমাকে এখানে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, হোয়াট ইজ এনজিওপ্লাস্টি। এনজিও মানে রক্তবাহিকা, এনজিও মানে রক্তবাহিকা, এনজিও মানে রক্তবাহিকা, প্লাস্টি মানে প্লাস্টার করা বা পুনর্নির্মাণ করা। মানে কি? মানে ধরো তোমার একটা জায়গাতে প্লাক জমছে, তোমার একটা জায়গাতে কি হয়েছে, প্লাক জমছে। এখন তুমি চাইতেছো এটা ঢুকে এই জায়গাটা আমি ড্রিল করব, মানে প্লাকটা আমি সরাই দিব, মানে রক্তবাহিকাটাকে আমি আবার সচল করব। এইটা হইতেছে এনজিওপ্লাস্টি। এটা সোজা বাংলায় বলে রক্তবাহিকা পুনর্নির্মাণ। এই যে দেখো, রক্তবাহিকা পুনর্নির্মাণ, ঠিক আছে। আচ্ছা, তো এটা কে করছিল? এটা করছিল বিজ্ঞানী গ্রয়েনজিক, ঠিক আছে। আচ্ছা, দেখবা এটা মেডিকেল আসছিল। এনজিওপ্লাস্টি 4 ধরনের, কেমনে করে? একটা বেলুন ঢুকাই দেয়, একটা বেলুন দিয়ে করে, লেজার দিয়ে করে, করোনারি অ্যাথেরেক্টমি দিয়ে করে, ঠিক আছে, এই যে বিভিন্ন ব্লেড, ড্রিল, বেলুন এগুলো ইউজ করে, হ্যাঁ, ঘূর্ণির মতো। আর করোনারি স্টেন্টিং সবচেয়ে গ্রহণযোগ্য হইতেছে, সবচেয়ে গ্রহণযোগ্য এবং বেশি চলে হচ্ছে কি বলতো, করোনারি স্টেন্টিং। এই যে স্টেন্ট একটা ঢুকাই দেয়, ঠিক আছে, হ্যাঁ, এখানে রেখেই দেয়, স্টেন্টটা রেখেই দেয়, কেন? কারণ দেখা যাচ্ছে তুমি প্রথমে ক্লিন করে দিলা ভিতরটা, ড্রিল করে দিলা, পরে আবার ওইটা চর্বি জমে গেছে, অনেক সময় স্টেন্টটা রেখেই দেয় ভিতরে, ঠিক আছে। আগে এনজিওগ্রাম করে, এনজিওগ্রাম করে দেখে কতটুকু ব্লক হয়েছে, যতটুকু ব্লক হয় তার বিপরীতে আমরা ডিসিশন নিই যে আমরা কোনটা করব, আমরা কোন ধরনের এনজিওপ্লাস্টিটা করব, ঠিক আছে। সেখানে কথাগুলো বলা আছে, জালিকাকে স্টেন্ট বলে, তারপরে ক্যাথেটার কি জিনিস, এগুলো একটু দেখবা। এই তো।